এখানে দেখো যে এইখানে যেটা হবে তোমার কৌণিক সরণটা কি বলবো আমরা। তো বৃত্ত পথে ঘূর্ণনের মতো কোনো একটা বস্তু কোণা নির্দিষ্ট সময় দেখো। তো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা দেখো, কোন একটা বস্তু কণা তার চাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে। কোন একটা বস্তু কণা বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে তাকে দেখো, যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে। তাকে কি বলে? কৌণিক সরণ বলে। একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এইখানে চিত্রটা আঁকি। ধরো যে এটা হচ্ছে একটা বৃত্ত, যদি বৃত্ত থাকে এটা হচ্ছে সেন্টার, একটা নির্দিষ্ট বিন্দু। এবার একটু চিন্তা করো, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার এই বৃত্তের ব্যাসার্ধ এইখান থেকে যদি এখানে ঘুরে আসে, ধরো এই বিন্দু এ থেকে যদি এখানে ঘুরে আসে, তাহলে এইখান থেকে আসতে দেখো, এইখানে জাস্ট এইখান থেকে এখানে আসলে বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এই যে দেখো, এই যে বি বিন্দুতে এ বি হচ্ছে কি একটা চাপ, তাহলে একটা নির্দিষ্ট চাপের জন্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় কৌণিক সরণ। কেন্দ্রে উৎপন্ন কোণকে বলা হয় কি? কৌণিক সরণ। তোমরা পড়ে আসছো কি? তোমরা কেন্দ্রস্থ কোণ পড়ে আসছো না? তোমরা কেন্দ্রস্থ কোণ যখন পড়ে আসছো, ওই কেন্দ্রস্থ কোণ কিন্তু একটা কৌণিক সরণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা কৌণিক সরণ বলা যায়। একটা চাপ দ্বারা যে কোণ উৎপন্ন হবে, একটা চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কৌণিক সরণ। আমি আবারও বলছি, একটা বৃত্তের চাপ কর্তৃক বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে তোমার, সেটা কি হবে আমার? আচ্ছা, আমরা একটু ক্লাসে ফোকাস করি, আমরা অনর্থক কথা না বলে একটু ক্লাসে ফোকাস করি। তাহলে এখানে দেখো, যে বৃত্তের চাপ, এই চাপটা দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। এটা এখানে বলছে যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণা, একটা বস্তু কণা দেখো বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে এই যে এবি চাপ কর্তৃক বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে কি আমার কৌণিক সরণ। আচ্ছা, যদি এটা কৌণিক সরণ হয় তাহলে আমরা এটাকে দেখো, একে থিটা দ্বারা প্রকাশ করা হয়, একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, থিটা দ্বারা প্রকাশ করা হয়। তবে এটার বৈশিষ্ট্যটা যদি বলি, এটার যে বৈশিষ্ট্য দেখো, এটা একটি ভেক্টর রাশি, এটি কি একটি ভেক্টর রাশি, মাথায় রাখবো আমরা। কৌণিক সরণ হচ্ছে ভেক্টর রাশি ফার্স্ট অফ অল। সেকেন্ড, এর একক কৌণিক সরণ যে এককটা আসবে, তবে এর সমীকরণটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এককটা সহজ হয়ে যাবে। তো একটু ভালো করে দেখো, তো আমরা যদি এইখান থেকে একটা কোণ বের করতে যাই, দেখো আমি এইখানে একটু আঁকতেছি। দেখো এই হচ্ছে তোমার, আমরা যেটা, এটা হচ্ছে কৌণিক সরণ, আর এটা হচ্ছে কি তোমার চাপ, এবি হচ্ছে এখানে একটা চাপ। তবে এই যে তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি তোমার বৃত্তের চাপ এস, আর এটা কি তোমার ব্যাসার্ধ আর। তো ব্যাসার্ধ যদি আর হয়, তো নরমালি তুমি হায়ার ম্যাথের 8.1 নবম দশম শ্রেণীতে যখন তুমি পড়েছো, উচ্চতর গণিতের 8.1 তুমি চাপ নির্ণয়ের একটা সূত্র পেয়েছিলা, সেটা ডাইরেক্ট লিখতে পারতা, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। তো এইখানে যদি আমি এটাকে এভাবে প্রকাশ করে দেখো, তাহলে থিটা ইকুয়াল কত আসছে? এস বাই আর আসছে। তো এইটা কি অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এইটা হচ্ছে তোমার কৌণিক সরণ, এইটা হচ্ছে কৌণিক সরণের সংজ্ঞা। দেখো তাহলে এইটা হচ্ছে তোমার এখানে কৌণিক সরণ। দেখো একটু ভালো করে বুঝতে পারছো কিনা দেখো। তাহলে কৌণিক সরণের যে সূত্রটা কি পাচ্ছ এত, তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে কৌণিক সরণ থিটা ইকুয়াল হচ্ছে এস বাই আর, এটা হচ্ছে কি সমীকরণ। আচ্ছা, তো এর সমীকরণ আমি এখানে লিখে দিই, এর সমীকরণ হচ্ছে কি হবে? এর সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো, এর সমীকরণ দাঁড়াবে থিটা ইকুয়াল কি হবে? এস বাই আর, যেখানে এস হচ্ছে কি, এস হচ্ছে বৃত্তের চাপ, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো মাথায় রাখবা যে এখানে কি পেয়েছি আমরা, দেখো তো এই থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আগে বলেছি এটা একটা ভেক্টর রাশি। এর সমীকরণ হচ্ছে থিটা বার মানে কি, বার কেন দিয়েছি? যেহেতু ভেক্টর রাশি তাহলে আমাকে একটা ভার দিতে হবে, ভার দিয়েছি এস বাই আর। এস হচ্ছে এখানে কি, এস হচ্ছে বৃত্তের চাপ,
বৃত্তের চাপ মানে পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব। চাপ মানে কি? চাপ হচ্ছে বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দুর দূরত্ব। চাপ হচ্ছে বৃত্তের পরিধির উপর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। চাপ হচ্ছে বৃত্তের পরিধির উপর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, যদি দূরত্ব হয় তাহলে আমরা কিন্তু এখানে এই যে এটা হচ্ছে চাপ, তো চাপটা হচ্ছে এটা, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে চাপ। তো এটা গেল। আচ্ছা, এরপরে দেখো আর কি লেখা যায় এখানে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, উপরটা মুছে দিচ্ছি। দেখো, সো তৃতীয়তে কি লিখতে পারি আমরা? সো তৃতীয়তে যেটা লিখবো সেটা হচ্ছে তোমার থার্ড আমরা লিখতে পারি হচ্ছে, দেখো যে সমীকরণে কি লিখলাম, এর একক, এর একক, এর যে এককটা আসবে তোমার, এর একক হচ্ছে তোমার তিনটা একক হচ্ছে তোমার। একটা হচ্ছে তোমার হচ্ছে সরাসরি আসবে হচ্ছে দেখো গ্রেডিয়েন্ট, একটা একক হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে ডিগ্রি, একটা একক হচ্ছে ডিগ্রি, একটা একক হচ্ছে কি ডিগ্রি এক, দ্বিতীয়টা একক হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, দ্বিতীয়টা একক হচ্ছে গ্রেডিয়েন্ট, আর তৃতীয়ত একক হচ্ছে রেডিয়ান, তৃতীয়ত একক হচ্ছে রেডিয়ান। তাহলে তিনটা একক পেয়েছে, দেখো তিনটা একক পেয়েছি। তো আমরা এই তিনটা একক মনে রাখবো। তবে পার্থক্যটা হচ্ছে এই ডিগ্রি মানে কি, এই ডিগ্রি হচ্ছে 60মূলক পদ্ধতিতে, 60মূলক, ঠিক আছে। এটা হচ্ছে কোন এককে? 60মূলক পদ্ধতি, 60মূলক পদ্ধতিতে, 60মূলক পদ্ধতিতে হচ্ছে এটা। আর এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার শতমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি, যেটা তোমরা হায়ার ম্যাথে পড়ে আসছো, কিছুটা পেয়েছিলাম মনে হয়। রেডিয়ান হচ্ছে কি রেডিয়ান, আচ্ছা। আর এইটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে কি তোমার বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। তো তিনটা একক পেয়েছি, ডিগ্রি, গ্রেডিয়ান, রেডিয়ান, ডিগ্রি, গ্রেডিয়ান্ট, রেডিয়ান, ডিগ্রি, গ্রেডিয়ান, রেডিয়ান। আবার বলছি, ডিগ্রি হতে পারে, রেডিয়ান হতে পারে, আরেকটি কি হতে পারে, গ্রেডিয়ান্ট হতে পারে, গ্রেডিয়ান, গ্রেডিয়ান, নট গ্রেডিয়ান্ট, গ্রেডিয়ান, ডিগ্রি, গ্রেডিয়ান, রেডিয়ান। 60মূলক পদ্ধতিতে 60মূলক বা ডিগ্রিতে, আর হচ্ছে শতমূলক পদ্ধতিতে গ্রেডিয়ান, আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান। এই গেল এককটা। এবার মাত্রা দেখো, যদি মাত্রা বের করতে চাই তো নরমালি যেটা আসবে তোমার সরাসরি এর মাত্রাটা কি আসতে পারে। তো যেহেতু এটা দৈর্ঘ্য কৌণিক সরণ, তো এর মাত্রা সাধারণত পাওয়া যায় না, নরমালি মাত্রা কিন্তু পাওয়া যাবে না। তবে পাওয়া না গেলেও এর মাত্রাটা যেটা দেখো চতুর্থ এর মাত্রা, তো মাত্রাটা আসবে হচ্ছে তোমার শুধুমাত্র এল নট, মাত্রা আসবে হচ্ছে এল নট। কেন তো বুঝতেই পারছো, এল নট মাত্রা হচ্ছে কি এল নট, ঠিক আছে। সো এই গেল আমার কৌণিক সরণ সম্পর্কিত কিছু তথ্য। কৌণিক সরণ, তো এই গেল আমার কৌণিক বেগ। দেখো তো কৌণিক বেগ কাকে বলে? তো কৌণিক বেগটা হচ্ছে তোমার দেখো সরাসরি বলা যায় যে বৃত্তাকার পথে ঘূর্ণনের মধ্যে, বৃত্তাকার পথে ঘূর্ণয়মান, বৃত্তাকার পথে ঘূর্ণয়মান, বৃত্তাকার পথে ঘূর্ণয়মান বস্তু কণার, বৃত্তাকার পথে ঘূর্ণয়মান বস্তু কণার কৌণিক সরণের হারকে, দেখো কৌণিক সরণের হারকে বলা হয় কৌণিক বেগ। কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। একে ওমেগা দ্বারা প্রকাশ করে, একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আচ্ছা। তো এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। তো নরমালি আমরা যেটা পেয়েছিলাম কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, দেখো এইখান থেকে সেন্টার পজিশন, এইখান থেকে এখানে, এটা হচ্ছে আমরা জানি কৌণিক সরণ, এটা হচ্ছে এবি হচ্ছে এখানে একটা, আমরা এইটুকুর জন্য যেটা পেয়েছিলাম কৌণিক সরণটা, এটা হচ্ছে বৃত্তের চাপ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কৌণিক সরণ। এখানে হচ্ছে কি থিটা হচ্ছে কৌণিক সরণ, আমরা জানি থিটা হচ্ছে কি কৌণিক সরণ, আর এখানে এস হচ্ছে বৃত্তের চাপ, আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা। যদি ব্যাসার্ধ হয়, এবার দেখো এটার সেন্টার, এটাকে যদি তুমি এরকম ভাবে টানো তাহলে এটা হয় এরকম ভাবে ঘুরছে, মানে কৌণিক বেগটা ঘূর্ণায়মান অবস্থায় বস্তুর মধ্যে একটা বেগ ক্রিয়াশীল আছে, ওটা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। তো এই কৌণিক বেগটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, কৌণিক বেগটাকে কি দ্বারা প্রকাশ করি? ওমেগা। তাহলে ওমেগাটা হবে, চিন্তা করো দেখো যে এইখান থেকে যখন এই চাপটা অতিক্রম করতে
এই চাপ অতিক্রম করতে একটা সময় লাগছে, মানে এই কৌণিক সরণ ঘটাতে গেলে একটা সময়ের প্রয়োজন হবে। ধরো একটা বস্তুকণ এখানে ছিল, এ থেকে বিতে যেতে একটা সময়ের প্রয়োজন হয়েছে, তাহলে ওই সময়ে যে তোমার কৌণিক সরণ ঘটলো, এই কৌণিক সরণের হারকে বলবো আমরা কৌণিক বেগ। তাহলে লক্ষ্য করে দেখো, নর্মালি তুমি যেটা পাচ্ছ, তাই কৌণিক সরণ তাহলে ওমেগা সমান, তাহলে ওমেগা সমান হচ্ছে তোমার দেখো কি বলছে, কৌণিক সরণ, কৌণিক সরণ ডিভাইড বাই কি পাচ্ছ, সময়। কৌণিক সরণ ডিভাইডেড বাই কি পাচ্ছ, সময়। তো কৌণিক সরণ কি পাচ্ছ, থিটা, আর সময় কি পাচ্ছ, টি। কারণ কি এইখান থেকে এখানে গেলে একটা সময়ের প্রয়োজন হবে, এইখান থেকে যখন আমি এইখানে যাব তখন আমার একটা সময়ের প্রয়োজন হবে, তাহলে ওই সময়টা কি আমার টি। আর এইখান থেকে এইখানে যেতে কেন্দ্রস্থ কোণ বা কৌণিক সরণ কত ঘটছে, থিটা। তাহলে আমি বলবো কৌণিক সরণ বাই সময়, তো কৌণিক সরণ হচ্ছে থিটা, কৌণিক সরণ হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আমার টি। তাহলে আমি কৌণিক বেগের সমীকরণটা এটা পেয়ে গেলাম। তো কৌণিক বেগ কত পেয়েছি, থিটা বাই টি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার কৌণিক বেগের সমীকরণ। এখন আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি যে কৌণিক বেগটা আসলে কি, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো যে এটি একটি ভেক্টর রাশি, এটি একটি কি, এটাও একটা ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি। ফার্স্ট অফ অল এটা ভেক্টর রাশি, এর একক তিনটা আছে। এর একক হচ্ছে তোমার যেটা হবে, একটা হচ্ছে তোমার যেটা মানে হচ্ছে গ্রেড পার, একটা হচ্ছে তোমার ডিগ্রি, একটা হচ্ছে তোমার ডিগ্রি পার সেকেন্ড, একটা হচ্ছে ডিগ্রি পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি পার সেকেন্ড। বি যেটা হবে তোমার গ্রেড, GRAD, গ্রেড পার সেকেন্ড, এটা হচ্ছে গ্রেড পার সেকেন্ড। আর একটা সি যেটা আসবে সেটা হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড, RAD, রেড পার সেকেন্ড। তাহলে এটা তো বুঝতেই পারছো, ডিগ্রি পার সেকেন্ড, গ্রেড পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, মানে হচ্ছে ডিগ্রি রেডিয়ান ডিগ্রি রেডিয়ান পার সেকেন্ড। কেন আসে দেখো, তো ষাটমানক পদ্ধতি তুমি জানো যে ষাটমানক পদ্ধতিতে থিটার একক হচ্ছে ডিগ্রি, থিটার একক হচ্ছে কি ডিগ্রি, আর সময়ের একক কি আছে, সেকেন্ড। যদি সময়ের একক সেকেন্ড হয় তার মানে কি আসছে, ডিগ্রি পার সেকেন্ড। বুঝতে পারছো, এটা হচ্ছে আমার ষাটমানক পদ্ধতিতে এটা আসছে। শতমূল পদ্ধতিতে যদি যাই আমি, শতমূল পদ্ধতি দেখো, তো ডিগ্রি পদ্ধতিতে আসছে হচ্ছে এটা। এবার তুমি শতমূল পদ্ধতি অ্যাপ্লাই করো, যদি তুমি শতমূল পদ্ধতিতে দেখো তাহলে শতমূলে তুমি জানো হচ্ছে এই কৌণিক সরণের একক হচ্ছে গ্রেডিয়ান, কৌণিক সরণ একক কি আছে, গ্রেডিয়ান, ঠিক আছে। আর সময়ের একক কি আছে, সেকেন্ড, সময়ের একক কি আছে, সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো গ্রেড পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে কি শতমূল পদ্ধতিতে হচ্ছে গ্রেড পার সেকেন্ড আসবে। এবার তুমি যদি চাও যে আমি বৃত্তীয় পদ্ধতিতে বের করতে চাই, তো তুমি ভালো করেই জানো যে বৃত্তীয় পদ্ধতিতে কৌণিক সরণের মান হচ্ছে রেডিয়ান, কৌণিক সরণের মান কি হচ্ছে, রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কৌণিক সরণ হচ্ছে রেডিয়ান, কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ান আর নিচে কি আছে, সময়, সো এখান থেকে আসবে। এখন যদি আমি এটা লিখি, এখন কি লিখবো, বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কৌণিক সরণ একক হচ্ছে রেডিয়ান, ডিভাইড হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো আলটিমেটলি এখানে আসবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই চলে আসলো আমাদের এটা। তো একক বলে গেল, এই ছিল একক। এখন তৃতীয়ত দেখো মাত্রা, তো মাত্রাটা কি থাকবে, তো মাত্রাটা একটু নরমালি চিন্তা করো। সরণের মাত্রা কি পেয়েছো, L0, সরণের মাত্রা কি পেয়েছো, L0। তো সরণের মাত্রা যদি হয় L0, আর সময়ের মাত্রা কি হবে, T ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে কি মাত্রা। তবে L0 টাকে না লিখলে হয়, কারণ L0 এর মান কত, 1, L0 এর মান কত হবে, 1। সো এটাকে তুমি চাইলে মাত্রাটা সরাসরি লিখবে হচ্ছে T ইনভার্স 1, এটা লিখবা কি T ইনভার্স 1। কারণ কি সরণের মাত্রা যে L0 টা পেয়েছো, এই L0 না লিখলেও হয়, কারণ L0 মানে কত, 1, L0 মানে কত, 1। দ্যাটস ওয়াই তুমি যদি এটা নাও লিখো তাহলে কিন্তু এটা হবে। আমি এটা মুছে দিচ্ছি। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে রেডিয়ান কাকে বলে। মনে রাখবা রেডিয়ান কাকে বলে, যে রেডিয়ান হচ্ছে বৃত্তের কেন্দ্রে হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতে বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ
চাপ অতিক্রম করতে হয়, অতিক্রম করতে হয় ওই কোণকে রেডিয়ান কোণ বলে। ওই কোণকে 1 রেডিয়ান বা রেডিয়ান বলে, 1 রেডিয়ান বা রেডিয়ান বলে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের এটা। এবার একটু চিন্তা করে দেখো যে আমরা কৌণিক বেগটা তো পেয়ে গেলাম, কৌণিক বেগটাকে আরেকভাবে লিখতে পারি। সো আমরা কিন্তু কৌণিক বেগ পেয়ে গেছি। কৌণিক বেগ পেয়েছি কি আমরা? কৌণিক বেগের মান পেয়েছি থিটা বাই আর। আচ্ছা, এবার দেখো, সো এটা গেল, আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? আচ্ছা, তো এটা গেল। এখন আমরা আরেকটু বিষয় কৌণিক বেগ সম্পর্কে একটু জানি, যে কৌণিক বেগটা আসলে যে এখান থেকে আরেকটা কৌণিক বেগের সমীকরণটা পাওয়া যাবে। দেখো, সো কৌণিক বেগ, আমরা যে কৌণিক বেগের যে মান পেয়েছি, কৌণিক বেগ সমান কি পেয়েছি? থিটা বাই ওমেগা সমান থিটা বাই, এটা হচ্ছে কৌণিক বেগ, তাই না? তো কৌণিক বেগের যদি এটা হয়, কৌণিক বেগের মান কত হবে? কৌণিক বেগের মান হবে যে থিটা বাই টি। এটা হচ্ছে কৌণিক বেগ, আর এটা হচ্ছে তার মান। কৌণিক বেগ এটা, তার মান হচ্ছে এটা। যেহেতু ভেক্টর রাশি, তো ভেক্টরের প্রকাশ হচ্ছে কি? তার ভেক্টর বোঝাচ্ছে, আর এটা তার মান বোঝাচ্ছে। ভেক্টর চিহ্ন দেই নাই, তার মানে কি? তার মান বোঝাচ্ছে। এবার দেখো, সাধারণত তোমার এইখানে যেটা হয় যে কৌণিক বেগের একক তো আমরা এখানে 3টা পেয়েছি। এবার আমরা আরেকটা একক আছে, সেটা হচ্ছে তোমার রিভলিউশন। এখানে আমরা বলি হচ্ছে, অনেক সময় এটাকে বলি আমরা রিভলিউশন। দেখো, যে অনেক সময় এটাকে আমরা লিখবো হচ্ছে তোমার, যেমন ধরো যে অনেক সময় এটাকে লেখা যায় এরকম, 1 রিভার, এটা হচ্ছে এরকম ভাবে লেখা হয় কৌণিক বেগ। এটা হচ্ছে স্পেশাল একটা একক। দেখো, আরেকটা একক আমরা স্পেশাল ভাবে এটা মনে রাখবো, স্পেশাল ইউনিট। এটা হচ্ছে একটা স্পেশাল ইউনিট, ঠিক আছে? তো স্পেশাল ইউনিটটা মানে কি? কৌণিক বেগের আরেকটা একক হচ্ছে তোমার রিভার্স পার সেকেন্ড। এই রিভার্স মানে কি? এটা রিভার্স না, এটা বলা হচ্ছে রিভলিউশন। এটা হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড। এটা হচ্ছে কি? রিভলিউশন পার সেকেন্ড। দেখো, রিভলিউশন পার সেকেন্ড, রিভ পার সেকেন্ড মানে হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড মানে হচ্ছে ঘূর্ণন। বুঝতেই পারছো, ঘূর্ণনের কারণে হচ্ছে এটা। প্রতি সেকেন্ডে যে ঘূর্ণন দিচ্ছে তার জন্য, প্রতি সেকেন্ডে যে ঘূর্ণনটা দিচ্ছে তার জন্য। এবার একটু চিন্তা করে দেখো, যদি একটা ঘূর্ণন দেয় এখানে পার সেকেন্ড, এখানে রিভলিউশন বলতে একটা পূর্ণ ঘূর্ণনকে বোঝাচ্ছে। একটা বস্তু বৃত্তাকার পথে যখন ঘুরবে, একটা বস্তু ধরো এখান থেকে ঘূর্ণন শুরু করলো, এইখান থেকে সে ঘুরে ঠিক এই পজিশনে যখন আসবে, লক্ষ্য করো, একটা বস্তু এখান থেকে ঘুরে যখন সে এই পজিশনে আসবে, সে রেডিয়ানে সে কিন্তু 2π ডিগ্রি, 2π মানে হচ্ছে কত? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বৃত্তের কেন্দ্র উৎপন্ন সর্বোচ্চ কোণ হবে কত? 360 ডিগ্রি। তাহলে 1 রিভলিউশন বলতে এটা বোঝাচ্ছে পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে একটা বস্তু কি করতেছে? যদি একটা ঘূর্ণন দেয়, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, দেখো একটা ঘূর্ণন পার, এখানে বলে দিয়েছি রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন পার সেকেন্ড মানে রিভলিউশন পার সেকেন্ড। তো এইটার ক্ষেত্রে তোমার একটা ঘূর্ণনের জন্য এটা পাচ্ছি। আর এটা মানে কত? 2π মানে কত? 360 ডিগ্রি। 2π মানে হচ্ছে এখানে 360 ডিগ্রি। এখন যেহেতু একটা ঘূর্ণন আমরা দিয়েছি এখানে, তাহলে কি পাবো? এখানে চিন্তা করে দেখো, আমরা এটাকে রেডিয়ানে যদি চিন্তা করি, যে রিভলিউশন থেকে আমরা রেডিয়ানে নিতে, আমরা 2π রেডিয়ান, তো আমরা অলরেডি পেয়েছি যেটা হচ্ছে 2π, এটা হচ্ছে রেডিয়ানটা একটা ঘূর্ণনের জন্য। দেখো, 2π রেডিয়ান হচ্ছে একটা ঘূর্ণনের জন্য। আর এটাকে তো আমি লিখছি যে 1 এখানে, তাহলে 1 রিভিউ বলতে কি বোঝায়? 1 রিভলিউশন বলতে কি বোঝাচ্ছে? দেখো, তো আমরা এখানে 1 রিভলিউশন বলতে বোঝাচ্ছে হচ্ছে 2π রেডিয়ান বলতে পারি, অথবা বলতে পারি 360 ডিগ্রি। কারণ হচ্ছে কি, আমরা এইটাকে এভাবে লিখতে পারি, 1 রিভলিউশন মানে 2π মানে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য যে কৌণিক সরণ ঘটে। 1 রিভলিউশন মানে কি? একটা কৌণিক সরণকে বোঝাচ্ছে, আর সেটা হচ্ছে 2π এর সমান, আর 2π রেডিয়ানের সমান, ঠিক আছে? রেডিয়ান একক, আর ডিগ্রিতে হলো কি? 360 ডিগ্রি সমান হবে। এবার যদি একটা কোণ উৎপন্ন করে, চিন্তা করে দেখো, যদি তুমি একটা কোণ উৎপন্ন করে একটা ঘূর্ণন দাও, একটা ঘূর্ণন দিতে একটা সময়ের প্রয়োজন হচ্ছে। তো এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে কত? ধরো টি সময় লাগছে। যদি এখানে টি সময় লাগে, তাহলে চিন্তা করে দেখো যে একটা ঘূর্ণন দিতে সময় লাগছে কত? টি, যাকে বলি আমরা পর্যায়কাল। কি বলে এটাকে আমরা? পর্যায়কাল। আবারও বলছি, একটা ঘূর্ণন দিতে এখানে যে সময়টা লাগবে সেটাকে কি বলি আমরা? পর্যায়কাল। আমি আবারও বলছি, তাহলে এখানে দেখো, এই যে 1 রিভলিউশন, এই 1 রিভলিউশন মানে কি? থিটা প্রাইম মানে হচ্ছে কত? 1 রিভলিউশন ইকুয়াল হচ্ছে 2π রেডিয়ান, অথবা বলতে পারি আমি এখানে
ডিগ্রি, 360 ডিগ্রি বলতে পারি। বুঝতে পারছো, থিটার মান কিন্তু এটা একটা পূর্ণ ঘূর্ণনের জন্য থিটার মান। এখন আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন একটা বস্তু একটা বিন্দুকে অতিক্রম করতে সম্পূর্ণভাবে ঘুরে ঠিক আগের পজিশনে আসতে যে সময়ের প্রয়োজন তাকে বলি আমরা পর্যায়কাল। তাহলে একটা বস্তু এ বিন্দু থেকে ঘুরে ঠিক এ বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে একটা পর্যায়কালের সমান, এবং এই পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আমরা এই ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি আমরা লিখতে পারি না এই সমীকরণটার মধ্যে দেখো এখন যেটা লিখতে পারি, থিটা মানে কি দেখো, ওমেগা সমান আমি লিখবো থিটা মানে কত, থিটা মানে হচ্ছে তোমার 2 পাই, থিটা মানে হচ্ছে কত 2 পাই, আর টি মানে কত, টি মানে হচ্ছে ক্যাপিটাল টি। কারণ কি? কারণটা হচ্ছে এখানে তোমার একটা পূর্ণাঙ্গ ঘূর্ণন দিতে পর্যায়কালের সমান সময় লাগে, একটা পর্যায়কাল সময় লাগবে এখানে। আচ্ছা, যদি এখন একটা পর্যায়কাল সময় লাগে তাহলে এখন চিন্তা করে দেখো তো এখন আমাদের কি লাগতেছে, এটা গেল। এখন লক্ষ্য করে দেখো তুমি কিন্তু তরঙ্গ অধ্যায়ে গত ক্লাসে আমি পড়াছিলাম, যারা নবম দশম ক্লাসটা করছো তারা, যে আমরা যখন কম্পাঙ্ক বের করছিলাম তখন কিন্তু পেয়েছিলাম হচ্ছে f = 1/t। আমরা কম্পাঙ্কের সূত্র জানি হচ্ছে f = 1/t। এখন চিন্তা করে দেখো কম্পাঙ্কের সূত্র যদি f = 1/t হয় তাহলে আমি এইটা কি লিখতে পারি দেখো 2πf লিখতে পারি, 2πf লিখতে পারি। কেন? কারণ হচ্ছে f = 1/t, f হচ্ছে 1/t, যেখানে f হচ্ছে কি, f হচ্ছে কম্পাঙ্ক, f হচ্ছে কি, f হচ্ছে কম্পাঙ্ক, আর t হচ্ছে এটিটা হচ্ছে কি পর্যায়কাল, এটি হচ্ছে পর্যায়কাল, এটিটা হচ্ছে কি পর্যায়কাল। বুঝতে পারছো? এই জন্য আমরা এটা লিখতে পারছি। এবার এটা ছিল একটা ঘূর্ণনের জন্য, একটা ঘূর্ণনের জন্য যদি এইটা লাগে, এখন যদি অনেকগুলো ঘূর্ণন দেয়, 5টা ঘূর্ণন দেয়, 10টা ঘূর্ণন দেয়, 50টা ঘূর্ণন দেয়, তখন কি লাগবে চিন্তা করো। যদি তখন কৌণিক সরণ কত হবে? একটা ঘূর্ণনের জন্য থিটার মান যদি হয় 2π রেডিয়ান, তাহলে 10টা ঘূর্ণনের জন্য 2π * n হবে, 2π * 10 হবে, 2π * 10 হয়ে যাবে। তো দেখো আমি এটুকু মুছে দিচ্ছি, এটুকু মুছে দিচ্ছি আমি। দেখো তো দেখো একটি পূর্ণ ঘূর্ণনে, দেখো একটি পূর্ণ ঘূর্ণনে কৌণিক সরণ থিটা হচ্ছে 2π রেডিয়ান, 2π, ঠিক আছে। সুতরাং এনটি পূর্ণ ঘূর্ণনে কত হবে? এনটি পূর্ণ ঘূর্ণনের কৌণিক সরণ হবে থিটা হচ্ছে 2πn হয়ে যাবে না? একটার জন্য যদি এত হয় তাহলে এনটির জন্য কত হবে? 2πn হয়ে যাবে। এখন যদি 2πn হয়ে যায় তাহলে আমি কিন্তু এই সূত্রটার মধ্যে কি বসাইতে পারি? তাহলে এইখানে আমি কি বসাতে পারি? এইখানে যেটা হবে দেখো এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি আর এই সূত্রকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে আমরা এই কৌণিক বেগের ইকুয়েশনটাকে আমরা ওমেগা সমান লিখতে পারি 2πn, এইখান থেকে লিখতে পারি 2πn। এখন চিন্তা করে দেখো এখন কি আর পর্যায়কালের সমান দূরত্ব লাগবে? এখন তো টি হবে না, একটার জন্য লাগবে টি, কিন্তু এনটার জন্য কি টি লাগবে? চিন্তা করে দেখো একটা পূর্ণ ঘূর্ণন দিতে যে সময় লাগে তাকে বলি পর্যায়কাল, একটি পূর্ণ ঘূর্ণন দিতে যে সময় লাগে তাকে বলি পর্যায়কাল। কিন্তু যদি 10টি পূর্ণ ঘূর্ণন দেয় তাকে তো আমরা পর্যায়কাল বলবো না, তাকে বলবো টি, নরমালি টি। কারণ একটা পূর্ণ দিতে যদি 1 সেকেন্ড সময় লাগে, 10টার জন্য লাগবে 10 সেকেন্ড, তো ওই টিটা হচ্ছে কি 10 সেকেন্ডের জন্য টি। তাহলে আমি লিখবো কি দেখো, তাহলে এই অ্যান্টি পূর্ণ ঘূর্ণনের জন্য মোট সময় কত লাগছে দেখো, তাহলে মোট সময় লাগছে ধরো টি, এখান থেকে মোট সময় লাগছে কত টি। যদি মোট সময় টি লাগে তাহলে আমি কি বসাবো? এখানে টি বসাবো, এটা বসালাম কত, আমরা টি বসাই দিলাম। এবার চিন্তা করে দেখো কি বসালাম আমরা, টি এর মানটা বসাই দিলাম। এবার তুমি যদি টি এর মান বসাই তাহলে দেখো এইটা বসাতে পারো, অথবা কি বসাতে পারো 2πfn, এখানে বসাতে পারো। কি দেখো তুমি এইখানে যেটা বসাতে পারো এটা তো পেয়েছোই, এটা তো তুমি পেয়েছোই। তাহলে আমরা এখানে কি পেলাম যে ওমেগা সমান 2πn/t অথবা 2πf বসালাম। সো আমার এই হয়ে গেল। তাহলে কৌণিক বেগের সমীকরণ আমরা কয়টা পেলাম? এই পেলাম একটা, এটা একটা ঘূর্ণনের জন্য এটা, আর এটা m সংখ্যক ঘূর্ণন যদি দেয় তাহলে আমাদের কৌণিক সরণ হচ্ছে এটা হবে, ঠিক আছে। তাহলে m সংখ্যক ঘূর্ণনের জন্য আমাদের কৌণিক সরণ হবে এটা। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা এখান থেকে কি বের করতে পারি। যদি এখান থেকে এটা বের করতে চাই দেখো, সো একটা আমরা পেয়েছি হচ্ছে এটা, আরেকটা পেয়েছি এটা, দেখো তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তো টিটা প্রাইম বাই টি সমান কি লিখতে পারি 2πn বাই কি লিখতে পারি আমরা এখান থেকে টি। কারণ এটাও কৌণিক বেগ, এটাও কৌণিক বেগ, এটাও কৌণিক বেগ,
এটাও কনিক বেগ, দুইটাই তো কনিক বেগ। তাহলে এখানে টি আর টি কাটা গেল, তাহলে থাকতেছে কত 2 পাই n সমান কি লিখতেছি থিটা প্রাইম। সুতরাং n এর মান কত আসছে, তাহলে n এর মান আসবে থিটা প্রাইম বাই 2 পাই। তার মানে হচ্ছে ঘূর্ণন সংখ্যা তুমি বের করে ফেলতে পারবা। এই nটা হচ্ছে কি ঘূর্ণন সংখ্যা। তাহলে কতগুলো ঘূর্ণন দিবে সেই ঘূর্ণন সংখ্যা হবে কৌণিক সরণ বাই বৃত্তে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, সর্বোচ্চ কেন্দ্রস্থ কোণ হচ্ছে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে এটা পেয়ে যাবে তুমি। অর্থাৎ তুমি যদি টোটাল যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় কেন্দ্রে মোট যে কোণ উৎপন্ন হবে, ধরো যে 1000 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তো 1000 ডিগ্রি কোণকে তুমি যদি 360 ডিগ্রি কোণ দ্বারা ভাগ করে দাও, কয়টা ঘূর্ণন দিয়েছে সেই ঘূর্ণন সংখ্যাটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যার সমীকরণ। দেখো এটা পেয়েছি কি আমরা ঘূর্ণন সংখ্যার সমীকরণ। এটা পারবে কিনা দেখো, এটা দেখো। তাহলে এখানে আরেকটা সমীকরণ পেয়েছে, তাহলে আমরা এখানে পেয়েছি এক, এটা সমান পেয়েছি যেটা ওমেগা সমান পেয়েছি থিটা বাই টি, সেকেন্ড পেয়েছি ওমেগা সমান আমরা পেয়েছি হচ্ছে তোমার 2 পাই বাই টি পেয়েছি থার্ড। আচ্ছা আরেকটা পেয়েছি আমরা ওমেগা সমান পেয়েছি হচ্ছে 2 পাই এফ, ফোর্থ আমরা পেয়েছি ওমেগা সমান যেটা পেয়েছি ওমেগা সমান আমরা এটা পেয়েছি হচ্ছে 2 পাই এন বাই টি পেয়েছি। চারটা সমীকরণ পেয়েছি, চারটা সমীকরণ অলরেডি পেয়ে গেছি। এবার চিন্তা করো, এগুলো আমি মুছে দিচ্ছি। সো এগুলো যদি আমি মুছে দেই, এখন আমার এই সমীকরণ, আচ্ছা আবার n এর মানটা পেয়েছি কি আমরা n বের করার জন্য পেয়েছি, n সমান পেয়েছি আমরা থিটা বাই 2 পাই, এটা এক্সট্রা সমীকরণটা পেয়েছি। এখন আমি পর্যায়কালের সমীকরণটা বের করি যে আসলে এখান থেকে আমি কিভাবে পর্যায়কালটা বের করব। যদি এখান থেকে আমাকে পর্যায়কাল বের করতে হয়, তো পর্যায়কালটা কিভাবে বের করব দেখো, যে আমরা পেয়েছি এখানে দেখো যে একটা জানি ওমেগা সমান, আমরা একটা জানি ওমেগা সমান হচ্ছে তোমার টি, আরেকটা ওমেগা সমান কি জানি আমরা 2 পাই n বাই টি। একটু ভালো করে দেখো 2 পাই n বাই টি, এই যে সমীকরণটা দেখো, এই ওমেগা সমান জানি কি 2 পাই বাই টি, আর এই ওমেগা সমান জানি কি দেখো, তো এটা সমান জানি 2 পাই n বাই টি। তাহলে 2 পাই আর 2 পাই যদি কেটে দাও তাহলে থাকতেছে কত, টি সমান কত পাচ্ছ, টি সমান তুমি পাচ্ছ হচ্ছে n বাই টি পাচ্ছ, n বাই টি। এখন তুমি যদি উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও তাহলে কিন্তু তুমি রেজাল্টটা পেয়ে যাবে। তো সুতরাং এটাকে ব্যস্ত না, উল্টিয়ে দাও, তাহলে টি চলে যাবে কোথায় উপরে, উপরে, আর এই টিটা দেখো তাহলে হয়ে যাবে কি টি বাই এন, তাহলে এইখান থেকে পেয়ে যাচ্ছ তুমি আরেকটা সমীকরণ। তাহলে এখন যেটা পাচ্ছ তুমি এটা হচ্ছে পর্যায়কাল, তাহলে টি সমান পেয়েছে এখানে, তাহলে টি সমান হচ্ছে টি বাই এন, এটা হচ্ছে তোমার পর্যায়কালের সমীকরণ। তাহলে এখানে কি পেয়েছি আমরা পর্যায়কালের সমীকরণ। আমরা কি এটুকু মাত্র শুরু করছি, দেখো সূত্র কি। আচ্ছা এখানে এই টিটা কি দেখো, এইটি হচ্ছে তোমার একটি পূর্ণ ঘূর্ণন, একটি পূর্ণ ঘূর্ণনের মোট সময়, একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়, এটা। আর এইটিটা হচ্ছে n সংখ্যক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়। তার মানে হচ্ছে যেখানে n এর মান, যেখানে n ইজ ইকুয়াল টু তোমার n ইজ গ্রেটার দেন 1, অবশ্যই এখানে n ইজ গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে। মানে একের অধিক ঘূর্ণন দিতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে আমার t, একের অধিক ঘূর্ণন দিতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে t, যেখানে n এর মানটা কি হবে 1 এর চেয়ে বড়, n এর মানটা হচ্ছে অনেক, কারণ 1 এর যদি 1 হয়ে যায় তাহলে তো t হয়ে যাবে যখন n এর মান, আচ্ছা তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন n এর মান 1, তখন t ইজ ইকুয়াল টু হচ্ছে t, এটাকে আমরা t বলবো। অর্থাৎ সমান হতে পারে যে n এর চেয়ে বড় হতে পারে t, যদি এখানে যে আমি এখানে n এর মান যখন 1 হবে তখন t এর মান t, এছাড়া বাকিটার জন্য হচ্ছে t। তো আমরা এরকম ভাবে মনে না রেখে আমরা জাস্ট একটু মনে রাখবো যে যখন n এর মান 1 তখন আসবে তোমার t, তখন লাগবে হচ্ছে সময় t, আর যখন তোমার n এর মানটা হচ্ছে এত তখন সময় লাগবে হচ্ছে এটি। তো একটা গুণন হচ্ছে বেশি সময় দিতে হচ্ছে স্মল টি, আর একটি গুণন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? একটা পুনর্গুণন মানে হচ্ছে সেকেন্ডের কাঁটাটা 12টার গড় থেকে যাত্রা শুরু করে ঠিক 12টার গড়েই পৌঁছে গেল, এটাকে হচ্ছে আমার ক্যাপিটাল টি একটা। কিন্তু এটা যদি 10টা গুণন দেয় বা 2টা গুণন দেয় বা 2.5টা গুণন দেয় বা একের অধিক গুণন দেয় তখন আমার এইটি হবে, তখন আমার হবে হচ্ছে এইটি। তো এই হচ্ছে আমার ডিফারেন্সটা, কৌণিক বেগটা গেল, তাই না? তো আমরা এখন যেটা করলাম সেটা সবগুলো ছিল হচ্ছে কৌণিক বেগ সম্পর্কিত সব। এটা n সংখ্যক গুণনের জন্য দিবা হচ্ছে, তো এইটাকে তুমি যেটা লিখতে পারো n সংখ্যক গুণন, তখন তুমি লিখতে পারো এই যে 5, তো n সংখ্যক গুণনের জন্য লিখবে হচ্ছে 2 পাই nf। এটা কখন n টি ঘূর্ণন দিতে, যদি ঘূর্ণন সংখ্যা n,
আর যদি n এর মান যখন 1, n ইকুয়াল যখন 1 হবে তখন হবে হচ্ছে তোমার এটা, n ইকুয়াল 1 হলে হচ্ছে সূত্র হচ্ছে এটা। আচ্ছা, সো এটা গেল। এবার দেখো কৌণিক বেগের প্রকারভেদ। কৌণিক বেগের প্রকারভেদ। তো কৌণিক বেগের প্রকারভেদ যদি বলি, কৌণিক বেগ হচ্ছে দেখো দুই প্রকার। কৌণিক বেগ হচ্ছে মূলত হচ্ছে দুই প্রকার। মূলত এখানে কি বলবো আমরা, মূলত দুই প্রকার। তো কি কি যদি বলি তাহলে সেখান থেকে দেখো, একটা হচ্ছে তোমার এ, একটা সুষম কৌণিক বেগ, সুষম কৌণিক বেগ। আর একটা তোমার হচ্ছে বি, হচ্ছে তোমার অসম কৌণিক বেগ। একটা সুষম আর একটা হচ্ছে অসম কৌণিক বেগ। তো সুষম কৌণিক বেগ, আরেকটা হচ্ছে কি আছে আমার এখানে, অসম কৌণিক বেগ। তো সুষম কৌণিক বেগ যদি আমি বলি সেটা আসলে কি, তো সুষম কৌণিক বেগকে বা শুধু কৌণিক বেগ বলা যায়। তো এটা মাথায় রাখবা যে সময়ের সাথে কৌণিক বেগের মান, সময়ের সাথে কৌণিক সরণের মান, দেখো কৌণিক সরণ যেহেতু এখানে সময়ের সাথে কৌণিক বেগের মান, সময়ের সাথে কৌণিক বেগের মান ধ্রুব থাকলে, কৌণিক বেগের মান ধ্রুব থাকলে বা অপরিবর্তিত থাকলে তাকে বলা হয় সুষম কৌণিক বেগ। তাকে সুষম কৌণিক বেগ বলে, বুঝছো? তাহলে বুঝতে পারছো বি নাম্বারটা কি হবে, যে সময়ের সাথে আমরা যদি বলি সময়ের সাথে কৌণিক বেগের মান, সময়ের সাথে কৌণিক বেগের মান পরিবর্তিত হলে, কৌণিক বেগের মান পরিবর্তিত হলে তাকে অসম কৌণিক বেগ বলে, অসম কৌণিক বেগ বলে। তার মানে বুঝো এখানে যে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, এই ঘূর্ণায়মান অবস্থায় যদি দেখা যায় কৌণিক বেগটা পরিবর্তন হয়ে যায়, যদি দেখো ঘূর্ণায়মান অবস্থায় কৌণিক বেগটা পরিবর্তন হয়, ঠিক আছে, যদি পরিবর্তন হয় তখন বলবো হচ্ছে কি অসম। যদি পরিবর্তন না হয়, স্থির থাকে, পরিবর্তন না হয় অর্থাৎ স্থির থাকে, মানে হচ্ছে তোমরা তো সুষম বেগ আর অসম বেগ পড়েছো তাই না? নবম দশম শ্রেণীতে আমাদের সুষম বেগ ছিল, সমবেগ ছিল, তোমরা হয়তো পড়েছো সমবেগ। তো সমবেগ বলতে এখানে সুষম বেগটা বোঝাচ্ছে, এইখানে সমবেগ বলতে কোনটা বোঝাচ্ছে আমরা এখানে, সমবেগ বলতে এখানে বোঝাচ্ছে তোমার সুষম বেগ। সমবেগ মানে এখানে সুষম কৌণিক বেগ যে কথা, সমকৌণিক বেগ একই কথা, সুষম কৌণিক বেগ বা সমকৌণিক বেগ, সুষম কৌণিক বেগ বা সমকৌণিক বেগ, অর্থাৎ সময়ের সাথে এখানে কৌণিক বেগের কোনো পরিবর্তন হবে না। যদি কৌণিক বেগের কোনো পরিবর্তন না হয় এটাকে বলবো আমরা সুষম কৌণিক বেগ অথবা সমকৌণিক বেগ। আর যদি দেখো যে এই কৌণিক বেগের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যা ছিল তার থেকে একটা পরিবর্তন আসছে, যদি পরিবর্তন হয়ে যায় তখন এটাকে বলবো আমরা অসমকৌণিক বেগ। তো অসমকৌণিক বেগটা যেমন ধরো এটা ধরো যে এটা প্রতি সেকেন্ডে এটা ঘুরছে ধরো 20 রেড পার সেকেন্ড, 20 রেডিয়ান পার সেকেন্ডে, এটা একটা এত কৌণিক বেগে ঘুরছে। এখন যদি এরকম হইতো যে প্রথম সেকেন্ডে দেখো, প্রথম সেকেন্ড এখানে ধরো টি এর মান ধরো এটা দেখাচ্ছে টি, যখন 1 সেকেন্ড তখন ছিল হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড, 20 রেড পার সেকেন্ড। যখন 2 সেকেন্ড তখনও দেখলা কি 20 রেড পার সেকেন্ড, যখন দেখলা 3 সেকেন্ড তখনও দেখলা কি 20 রেড পার সেকেন্ড। তাহলে একটু লক্ষ্য করে দেখো, সময় যাচ্ছে কিন্তু কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় যাচ্ছে কিন্তু কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন না হয় এটাকে বলবো আমরা সমকৌণিক বেগ বা সুষম কৌণিক বেগ, সমকৌণিক বেগ অথবা সুষম কৌণিক বেগ। সময়ের সাপেক্ষে দেখা যায় কি কৌণিক বেগের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে সুষম কৌণিক বেগ। এবার চিন্তা করো উল্টা ঘটনা, ধরো যে এইখানে টি, এটা হচ্ছে তোমার ওমেগা, এটা কিন্তু ওমেগা ছিল, এটা হচ্ছে ওমেগা, তাহলে এটা হচ্ছে সুষম, এটা হচ্ছে সুষম বা সমকৌণিক বেগ, এটা হচ্ছে সুষম বা সমকৌণিক বেগ, সুষম বা সম। আর এইটা ধরো 1 সেকেন্ড আর এটা তোমার এখানে ওমেগা, ঠিক আছে। এখন এখানে চিন্তা করো এখানে আছে কত 20 রেড পার সেকেন্ড, 20, তো এই 1 সেকেন্ডের সময় তুমি দেখছো কত 20 রেড পার সেকেন্ড। পরবর্তী যখন 2 সেকেন্ড তুমি দেখলা কত 30 রেড পার সেকেন্ড, 30 রেড পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন দেখলা 40 রেড পার সেকেন্ড। একটু ভালো করে লক্ষ্য করে দেখো রেডিয়ান পার সেকেন্ড মানে, তাহলে এইখানে দেখা যাচ্ছে কি কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে,
বেগের মানের একটা পরিবর্তন হচ্ছে, বেগের মানের পরিবর্তন হচ্ছে। তো বেগের মানের যখন পরিবর্তন হবে তখন এটাকে বলবো আমরা অসমকৌণিক বেগ, অসমকৌণিক বেগ। সো আমরা কি এবার দেখো, তো কৌণিক বেগ গেল, এখন কৌণিক দ্রুতি কি? কৌণিক বেগের পরে আসি আমরা কৌণিক দ্রুতি, কৌণিক দ্রুতি, কৌণিক দ্রুতি, ঠিক আছে? তো কৌণিক দ্রুতিটা কি? তো কৌণিক দ্রুতি কি কাকে বলে দেখো, কৌণিক দ্রুতি হচ্ছে তোমার কৌণিক বেগের, কৌণিক বেগের, কৌণিক বেগের মানকে, কৌণিক বেগের মানকে কৌণিক দ্রুতি বলে, কৌণিক দ্রুতি, কৌণিক দ্রুতি বলে। বুঝতে পেরেছো? তো কৌণিক বেগের যে মান থাকবে, তুমি কৌণিক বেগ কি পেয়েছো? তুমি কৌণিক বেগটা তুমি পেয়েছো ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, এই যে এটা পেয়েছো। তো এইটা হচ্ছে মান, আর দেখো কৌণিক বেগ হচ্ছে এটা থিটা প্রাইম বাই, দেখো এই যে এটা হচ্ছে কি কৌণিক বেগ, আর কৌণিক বেগের মান হচ্ছে এটা। দেখো এখানে ভেক্টর দিয়েছে, কিন্তু এখানে ভেক্টর আছে নাই। তো কৌণিক বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু কৌণিক দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, কৌণিক দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। তো চিন্তা করে দেখো, যেমন যেমন ধরো যেমন দেখো, যেমন কৌণিক বেগ, যেমন ধরো কৌণিক বেগ, দেখো কৌণিক বেগ হচ্ছে ওমেগা, দেখো ভেক্টর দিয়েছি, কৌণিক বেগ হচ্ছে থিটা ডিভাইডেড হচ্ছে টি। তো এর মান কি আছে দেখো তো, এর মান কি এইভাবে লিখে না, এর মান সমান কি হবে থিটা এই ডিভাইডেড বাই কি আছে টি। তো এটা এইভাবে না লিখে তুমি তো সরাসরি এইভাবে লিখতে পারো, থিটা ইজ ইকুয়াল টু এই থিটা বাই টি। তাহলে এই যে এটা, তাহলে এটা হচ্ছে কি কৌণিক দ্রুতি, এটা কৌণিক বেগ, কিন্তু এটা হচ্ছে কৌণিক বেগ। দেখো মডুলাস দিয়েছি, মডুলাস মানে কি মান নির্দেশ করে। তো কৌণিক বেগের যে মান আছে কি, এইটা কৌণিক বেগ হলে তার মান হচ্ছে ওমেগা, এই যে মান, তাহলে এটা ভেক্টর রাশি, এটা কি স্কেলার রাশি, কারণ এখানে মান প্রকাশ করছে, কোনো ভেক্টর প্রকাশ করছে না। তাহলে এইটা হচ্ছে স্কেলার, এইটা হচ্ছে ভেক্টর। তাহলে স্কেলার যে মানটা থাকে, এই মানটাই হচ্ছে তোমার কৌণিক দ্রুতি। তো কৌণিক দ্রুতির এখন যদি এটি কৌণিক দ্রুতি দুই প্রকার দেখো, এখন চিন্তা করো একক, একক, তাহলে একক মাত্রা ও সমীকরণ, একক মাত্রা ও সমীকরণ, একক মাত্রা ও সমীকরণ কি হবে? কৌণিক বেগ, কৌণিক বেগের, কৌণিক বেগের অনুরূপ, কৌণিক বেগের অনুরূপ, নিজেরা লিখে নিও, ঠিক আছে? এই যে এটা, তো সমীকরণ তো বুঝতে পারছো, এটা সমীকরণ। কৌণিক দ্রুতি হচ্ছে এটা, এটা হচ্ছে কৌণিক দ্রুতি, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে কি কৌণিক দ্রুতি। এটা কৌণিক বেগ ভেক্টর, কিন্তু কৌণিক দ্রুতি হচ্ছে স্কেলার, কৌণিক বেগ ভেক্টর, কৌণিক দ্রুতি হচ্ছে স্কেলার, ঠিক আছে? আর একক কি হবে? তুমি যেমন 9 10-এ পড়ে আসছো, বেগ এবং দ্রুতি, বেগ এবং দ্রুতির একক এক ছিল, মাত্রা এক ছিল, সমীকরণ এক ছিল। একক, মাত্রা, সমীকরণ সবগুলোই কিন্তু বেগ এবং দ্রুতি সেম ছিল, এইখানেও কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র একটা ভেক্টর আর একটা স্কেলার। ডিফারেন্স হচ্ছে একটা ভেক্টর আর একটা স্কেলার, একটা নির্দিষ্ট দিক আছে আর একটা কোনো দিক নাই, ঠিক আছে? সো আমার এখানে কি হবে, কৌণিক দ্রুতিটা একদম সেম হবে, কোনো ডিফারেন্স নাই। তো প্রকারভেদ যদি বলি কত প্রকার, তাহলে অবশ্যই এটা দুই প্রকার, এটা দুই প্রকার। তাহলে কৌণিক দ্রুতি একটা সুষম কৌণিক দ্রুতি হবে, আর একটা হচ্ছে অসম কৌণিক দ্রুতি। তো এটা হচ্ছে দুই প্রকার, দেখো এটি দুই প্রকার, এটি দুই প্রকার, এটা দুই প্রকার। একটা হচ্ছে সুষম, লিখবে না, সুষম কৌণিক দ্রুতি, সুষম কৌণিক দ্রুতি, এক হচ্ছে সুষম কৌণিক দ্রুতি, আর দ্বিতীয় হচ্ছে অসম কৌণিক দ্রুতি। তো এটা সংজ্ঞা নিজেরা লিখবা, এটা সংজ্ঞা দুইটা নিজেরা হোমওয়ার্ক, এই দুইটা সংজ্ঞা হচ্ছে এইচডব্লিউ, তোমাদের এইচডব্লিউ নিজেরা লিখবা, ঠিক আছে? এইচডব্লিউ যে সুষম কৌণিক দ্রুতি কাকে বলে, অসম কৌণিক দ্রুতি কাকে বলে। যদিও এখানে সংজ্ঞা দিয়ে দিছি, তা সুষম কৌণিক দ্রুতি কি, অসম কৌণিক দ্রুতি কি? যে সুষম বেগ যেটা ছিল, সুষম কৌণিক বেগ, যে এখানে তোমার বেগের মান পরিবর্তন হবে না, বেগের মান যদি পরিবর্তন না হয়, তাহলে সুষম কৌণিক বেগের মান কি বলবো আমরা? সুষম দ্রুতি, সুষম কৌণিক দ্রুতি, ঠিক আছে? আর অসম কৌণিক দ্রুতির যে মানটা থাকবে সেটা হচ্ছে অসম কৌণিক দ্রুতি। যাই হোক, তোমরা একটু সাজিয়ে লিখবে সংজ্ঞাটা লিখবে একটু সাজিয়ে। আচ্ছা, এবার আমরা আসি তোমার ত্বরণ নিয়ে আসি। একটু দেখো, সাধারণত তোমার এখানে গতির একটু বৃত্তাকার যে গতিগুলি আছে, আমরা বৃত্তাকার গতিগুলি একটু চিন্তা করি। আমরা বৃত্তাকার গতি দেখবে এবার। সো বৃত্তাকার দ্রুতি দেখো, এবার দেখবো আমরা একটু বৃত্তাকার গতি, যে সুষম বৃত্তীয় গতি, একটা হচ্ছে তোমার সুষম বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতি,
আরেকটা হচ্ছে তোমার অসমবৃত্তীয় গতি, সুষমবৃত্তীয় গতি, আরেকটা হচ্ছে অসমবৃত্তীয় গতি। তো সুষমবৃত্তীয় গতি কি আর অসমবৃত্তীয় গতি কি? তো নরমালি যেটা হবে তোমার সুষম, বা এখানে হচ্ছে তোমার কোণিক বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। দেখো যে দেখো এখানে যেটা বলছে সুষমভাবে ঘূর্ণায়মান আসে, সুষমভাবে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, সুষমভাবে হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান সুষমভাবে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে, সুষম বৃত্তীয় গতি বলে। তো এর তাৎপর্যটা কি আমরা যদি দেখি, যে সুষম বৃত্তীয় গতির যে তাৎপর্য, দেখো যে তাৎপর্যটা থাকবে সেটা হচ্ছে এর মধ্যে কোনো রৈখিক ত্বরণ থাকবে না। সাধারণত এর মধ্যে কি থাকবে না, তোমার কোনো রৈখিক ত্বরণ থাকবে না। এটা সমদ্রুতি, এক হচ্ছে এটা সমদ্রুতি থাকবে, এটা হচ্ছে সমদ্রুতি, এখানে সমদ্রুতি বিদ্যমান থাকবে। বিষয়টা হচ্ছে এক হচ্ছে সমদ্রুতি, তার হচ্ছে সুষমভাবে যখন একটা বস্তু চলে এর মধ্যে কোনো ত্বরণ থাকবে না। সাধারণত সুষম যে রৈখিক বরাবর, যে এইখানে সমদ্রুতি বিদ্যমান থাকবে, এখানে থাকবে কি সমদ্রুতি। সেকেন্ড কি হবে দেখো, এর ত্বরণ থাকবে না, এর ত্বরণ শূন্য, এর ত্বরণ কি হবে, ত্বরণ শূন্য হবে, এর ত্বরণ শূন্য হবে, ত্বরণটা কি হয়ে যাবে, শূন্য। তাহলে আমি নিচেটা মুছে দিচ্ছি। তো এখানে ত্বরণটা দেখো আমি শূন্য লিখলাম। তো কৌণিক সরণ এখানে, তো এই ত্বরণ আবার দুই প্রকার, একটু ত্বরণটা হবে এর কৌণিক সরণ, অবশ্যই এখানে লিখবে হচ্ছে এর কৌণিক সরণ শূন্য, এর কৌণিক ত্বরণ, তাহলে আরেকটা ত্বরণ কৌণিক ত্বরণ শূন্য হবে, কৌণিক ত্বরণ শূন্য। তৃতীয়ত হচ্ছে এর কেন্দ্রমুখী ত্বরণ, এর কেন্দ্রমুখী ত্বরণ, আচ্ছা এর কেন্দ্রমুখী ত্বরণ বিদ্যমান, কেন্দ্রমুখী ত্বরণ বিদ্যমান, এবং তা সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, থাকবে। দেখো তাহলে কি বললাম, যে যদি কোনো একটা বস্তু সুষমভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে এর সমদ্রুতিতে থাকবে, এটা থাকবে কি সমদ্রুতিতে থাকবে, এবং এটা যখন সমদ্রুতিতে থাকবে সুষম রৈখিক, এটা অবশ্যই হতে পারে যে সুষম রৈখিক। এখানে একটা কথা তোমরা উল্লেখ করে দিও চাইলে, যে সুষম রৈখিক একটা লক্ষ্য রাখতে পারো, সুষম রৈখিক বা কৌণিক, কৌণিক বেগে, সুষম রৈখিক বা কৌণিক বেগে বা দ্রুতিতে এখানে থাকতে পারে, কৌণিক বেগে। এখানে আমরা একটু লিখে দিই যে সুষম রৈখিক বা এটা একটু, যে সুষম রৈখিক বা কৌণিক বেগে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে। এইটার সুষমদ্রুতি বা সমদ্রুতি থাকে, এর কৌণিক ত্বরণ শূন্য হয়, কৌণিক ত্বরণ যেহেতু সমকৌণিক বেগে থাকবে, সমকৌণিক বেগে কেন দেখো কেন তোমার কৌণিক ত্বরণ শূন্য সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তো দেখো এর কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে থাকবে, এর কেন্দ্রমুখী ত্বরণ আছে, তার ত্বরণ হচ্ছে সাধারণত একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মানশীল বস্তুকণা তিনটা ত্বরণ থাকে, এটা মাথায় রাখবা, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুকণার দেখো বস্তুকণার সর্বোচ্চ তিন ধরনের ত্বরণ, সর্বোচ্চ তিন ধরনের ত্বরণ থাকতে পারে, থাকতে পারে। নোট লিখে রাখো, এটা হচ্ছে একটা নোট, এটা নোট লিখে রাখো যে তিন ধরনের ত্বরণ থাকতে পারে। আচ্ছা কি কি ত্বরণ থাকতে পারে, ফার্স্ট হচ্ছে থাকতে পারে হচ্ছে কৌণিক ত্বরণ, একটা কৌণিক ত্বরণ থাকবে, কৌণিক ত্বরণ, সেটাকে আমরা শুধুমাত্র এই কৌণিক ত্বরণকে এভাবে লিখি, কৌণিক ত্বরণ। দেখো কৌণিক ত্বরণটা লেখার সময় তুমি এরকম ভাবে দিয়া দেখো এর মতো একটু আলফা এর মতো, ঠিক আছে, কৌণিক ত্বরণ। দ্বিতীয় হচ্ছে তোমার একটা স্পর্শ ত্বরণ, একটা হচ্ছে তোমার স্পর্শী ত্বরণ থাকে বা স্পর্শীয় ত্বরণ, এটাকে আমরা স্পর্শী ত্বরণ বা স্পর্শীয় ত্বরণ বলি,
স্পর্শীয় ত্বরণ। আর তৃতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখীটা অবিলম্ব ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, অবিলম্ব ত্বরণ, অবিলম্ব বা লম্ব ত্বরণ। লম্ব ত্বরণ, আচ্ছা লম্ব ত্বরণ বলে, লম্ব ত্বরণ। আচ্ছা, লম্ব ত্বরণ থাকে। এই তিন ধরনের ত্বরণ কিন্তু থাকতে পারে, তিন ধরনের ত্বরণকে থাকতে পারে। তবে এই ত্বরণটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, এই ত্বরণটাকে প্রকাশ করি তোমার সিপি দিয়ে, এসিপি। এসিপি মানে সেন্ট্রিপিটাল। এইখানে আসছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। দেখো তো কি বলো তো, যে অসম একটা আছে কি অসমবৃত্তীয় গতি, অসমবৃত্তীয় গতি। তো আমার অসমবৃত্তীয় গতি যদি আমি সংজ্ঞাটা দিতে চাই তাহলে হচ্ছে যে কোনো বস্তু, তাহলে কি হবে আমার, কিছুক্ষণ আগে যে সংজ্ঞাটা দিয়েছে তার জাস্ট উল্টিয়ে দাও, জাস্ট উল্টিয়ে দাও। তাহলে এখানে কি হবে আমার, যে তোমার কোনো বস্তুকণা অসম রৈখিক বেগে, দেখো ঐসম রৈখিক বা কৌণিক, অসম রৈখিক বা কৌণিক বেগে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে ওই বস্তুকণার গতিকে অসমকোণিক বেগ বলবো। এটাকে বলবো অসমবৃত্তীয় গতি, এটাকে বলবো আমি অসমবৃত্তীয় গতি। তো মাথায় রাখতে হবে এই অসমবৃত্তীয় গতির তাৎপর্যটা কি হবে। তো এইটা তাৎপর্য যেটা হবে তোমার, তাৎপর্য মানে কি বৈশিষ্ট্য, মনে রাখবা তাৎপর্য বলতে আমি এখানে বৈশিষ্ট্যকে বোঝাচ্ছি। তাৎপর্য মানে কি বৈশিষ্ট্য। তো যাদের ক্ষেত্রে একটু বুঝতে ভুল হয় তাদের ক্ষেত্রে সিগনিফিকেন্টটা। তো বৈশিষ্ট্য কি হবে, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসমদ্রুতি থাকবে, এখানে অসমদ্রুতি, তার উল্টাটা অসমদ্রুতি থাকবে এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে ত্বরণ থাকবে, এখানে কৌণিক ত্বরণ থাকবে। আগে কৌণিক ত্বরণ ছিল না, এখন কৌণিক ত্বরণ থাকবে। কৌণিক ত্বরণ থাকবে। এখন কৌণিক ত্বরণ, স্পর্শী ত্বরণ, কৌণিক ত্বরণ, স্পর্শী ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। তার মানে তিন ধরনের ত্বরণ থাকে এখানে। অসমবৃত্তীয় গতি যদি থাকে, অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে তিন ধরনের ত্বরণ থাকতে হবে। অসমদ্রুতি থাকবে, এখানে কৌণিক ত্বরণটা থাকবে, স্পর্শী ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী, তিনটা ত্বরণই থাকবে। বুঝতে পারছো, এখানে আমরা তিনটা ত্বরণ এখানে পাবো। আচ্ছা, যদি তিনটা ত্বরণ থাকে, আচ্ছা এবার আমরা একটু ডিরেকশনগুলো যদি বলি। এবার দেখো এটা তো গেল, তবে কৌণিক বেগ গেল, আমরা এখানে সরণ গেল, কৌণিক বেগ গেল, একবার ত্বরণ আমরা দেখবো। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে কৌণিক ত্বরণটা। এবার দেখবো আমরা কৌণিক ত্বরণ। দেখো দেখো এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এইখান থেকে ধরো এই হচ্ছে তোমার একটা ব্যাসার্ধ ভেক্টর নিলাম আর, আর এইটা হচ্ছে সেন্টার থেকে এইটা হচ্ছে তোমার ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে এই যে বৃত্তাকার পথটা তৈরি করলো এটা ব্যাসার্ধ হচ্ছে আর। এই যে এইখানে যেটা আছে এটার ব্যাসার্ধ কত, তাহলে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি আগে, হ্যাঁ এটা হচ্ছে আর একটা ব্যাসার্ধ ভেক্টর। তো এটা ঘুরছে, দেখো এটা হচ্ছে ঘুরছে, এটা একটা ঘুরছে, যদি ঘুরতে থাকে এবার দেখো দেখো তো এইখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা কৌণিক সরণ তৈরি হলো থিটা। যেটা থিটা হয় তুমি নরমালি চিন্তা করো sin থিটা সমান কি হবে, এটা ধরো x, এটা হচ্ছে কি x। এই সেন্টার থেকে দেখো এই অক্ষ থেকে এটা ব্যাসার্ধ মধ্যবর্তী, মানে হচ্ছে এখানে উৎপন্ন ব্যাসার্ধ কত হবে। এই যে বৃত্তাকার পথ তৈরি হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, এই হচ্ছে তোমার একটা ব্যাসার্ধ ভেক্টর। এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, তো এটা যদি ব্যাসার্ধ ভেক্টরটা হয় তাহলে sin থিটা মানে কি জানি আমরা, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এখানে লক্ষ্য করো লম্ব শুক্রকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, শুক্রকোণের বিপরীত বাহু লম্ব, অর্থাৎ x হচ্ছে এখানে লম্ব,
আর অতিভুজ কত এখানে আছে r, অতিভুজ আছে কত এখানে r। তো r যদি মান যদি হবে কত, এখানে তো মান বসাচ্ছি, তো r এর মান কত এটা না, r এর মান, তাহলে এটা যদি ভেক্টর হয় তার মানে কি এর মান হচ্ছে কি এটা, এর মান কোনটা হবে এটা, এটা সমান কি মান, এটা সমান কি বোঝাচ্ছে মান বোঝাচ্ছে। যদি মান বোঝায় তাহলে এখন চিন্তা করো, সুতরাং x ইকুয়াল কত হচ্ছে, x ইকুয়াল হবে তোমার r sin থিটা, কারণ এটা সমান কিন্তু লিখতে পারো x/r, শুধু মান বোঝাচ্ছে। এটা মানে হচ্ছে এটা সমান কি বসাতে পারো r বসাইতে পারো, শুধু মান বোঝানোর জন্য। তো ফাইনালি আমি এখানে লিখতে পারি x সমান কি r sin থিটা, r sin থিটা, অথবা তুমি এটা, তার মানে আমি এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ x, তাহলে এই x সমান পেয়েছি কি r sin থিটা পেয়েছি, r sin থিটা। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে r sin থিটা। এবার একটু লক্ষ্য করে দেখো, সাধারণত এইটা যে দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কৌণিক বেগের দিক, এটা হচ্ছে তো কৌণিক বেগের দিক, সাধারণত কৌণিক বেগ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে থাকবে। এখন আমি যেটা চাচ্ছিলাম, আমরা জানি কি, আমরা আসলে কি জানি, আমরা তো জানি একটা পূর্ণ ঘূর্ণন দিতে, দেখো সো এই ক্ষেত্রে আমি একটু বলে নেই, সাধারণত কৌণিক বেগ দেখো, রৈখিক বেগগুলো এরকম ভাবে, এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে তোমার রৈখিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ, আর এটা হচ্ছে তোমার কৌণিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৌণিক সরণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কৌণিক সরণ। আচ্ছা, তো তিনটা বিষয় দেখো, কৌণিক বেগ, রৈখিক বেগ, কৌণিক সরণ। তো আমার এটা আর এর মানটা পেয়েছে এখানে। এখন আমি যেটা দেখাচ্ছি তোমার, আমি দেখাচ্ছি হচ্ছে যে কৌণিক বেগ, কৌণিক ও রৈখিক বেগের সম্পর্ক, কৌণিক ও রৈখিক বেগের সম্পর্কটা দেখাচ্ছি, কৌণিক ও রৈখিক বেগের সম্পর্ক। যদি এটা দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, দেখো মোটামুটি আমরা এখান থেকে একটা তো অংশ পেয়েছি তাই না। এখন আমরা কি জানি, আমরা জানি ওমেগা সমান কি জানি, আমরা ওমেগা সমান জানি হচ্ছে, দেখো এইটা যদি ওমেগাটা বের করতে যাই তাহলে আমরা জানি কৌণিক সরণ, আমরা জানি হচ্ছে কৌণিক সরণ, দেখো কৌণিক সরণ বাই কি জানি আমরা সময়, কৌণিক সরণ বাই সময় জানি। তাই নরমালি যখন এটা ঘুরতেছে, ঘুরতে তো একটা সময়ের দরকার আছে, এটা যখন ঘুরে তখন কি হচ্ছে একটা সময়ের দরকার আছে। এখন বস্তু কোণটা যদি এইখান থেকে ঘুরে ঠিক এইখানেই চলে আসে, যদি এইখান থেকে ঘুরে ঠিক এইখানেই চলে আসে, তখন কি করবে সে, তাহলে কখন সে কিন্তু এখান থেকে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাই না। আর এখানে সময় কত হয়ে যায় তখন t, এটা আমরা জানি, ওমেগা সমান হচ্ছে 2π/t, এটা কিন্তু আমাদের জানা আছে। এবার চিন্তা করো, এটা তোমার জানা আছে, যদি জানা থাকে, এটা যদি জানা থাকে তাহলে আমরা কি পাই, আমরা রৈখিক বেগ, তার বেগ কত, নরমালি বেগ কেটে জানি, তো রৈখিক বেগ সমান জানি হচ্ছে ওমেগা সমান জানি হচ্ছে যে দূরত্ব বাই সময়, দেখো দূরত্ব বাই সময় জানি, দূরত্ব বাই সময়, তো দূরত্ব বলতে এখানে কি, তো রৈখিক বেগ হচ্ছে রৈখিক সরণের জন্য, মাথায় রাখতে হবে যে রৈখিক, এখানে কৌণিক বেগ, দেখো কৌণিক বেগ কৌণিক বেগ পাওয়া যাবে, কৌণিক বেগ পাই কোথায় থেকে, কৌণিক সরণ থেকে, ঠিক আছে, কৌণিক সরণ থেকে। ঠিক একইভাবে রৈখিক বেগ পাবো, রৈখিক বেগ পাই আমরা হচ্ছে রৈখিক সরণ থেকে, রৈখিক সরণ বা দূরত্ব থেকে, ঠিক আছে। তো একটু চিন্তা করো, এই দূরত্বটা মানে কি, এই দূরত্ব কিন্তু পরিধির সমান, পরিধি ডিভাইড বাই হচ্ছে এখানে সময়, পরিধি বাই সময়, একটু লক্ষ্য করে দেখো, পরিধি বাই সময়। কেন বলতেছি এখানে দেখো, যদি এইখান থেকে এই পয়েন্ট হয় এ বিন্দু, এই বিন্দু থেকে ঘুরে ঠিক এইখানে চলে আসে, তার মানে কি একটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এ বিন্দু থেকে ঘুরে আসে এখানে আসতে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যদি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এখানে একটু ভালো করে দেখো, এইখান থেকে ঘুরে যদি এখানে আসতে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখান থেকে পাবো কত, 2πr পাবো হচ্ছে, আমি 2πr পাবো, ঠিক আছে। তো আর যদি পাই, এখানে 2πr বলতে কি, ব্যাসার্ধ কত x, এই বৃত্তের ব্যাসার্ধ কত, যে পথটা তৈরি হয়েছে এই পথের ব্যাসার্ধ হচ্ছে x, পথের ব্যাসার্ধ হচ্ছে কত x, তাহলে 2πx, সময় কত লাগছে, একটা ঘূর্ণন দিতে সময় লাগে পর্যায়কালের সমান, একটা ঘূর্ণন দিতে সময় লাগবে আমার পর্যায়কালের সমান, তাহলে কি লিখলাম 2πx/t। তো 2πx/t যদি হয়, লক্ষ্য করে দেখো 2πx এর মান কত, x এর মান জানি হচ্ছে r sin থিটা, ডিভাইডেড বাই হচ্ছে t, r sin থিটা ডিভাইডেড বাই কি লিখলাম আমি, t লিখলাম। এবার তুমি চিন্তা করো,
এখানে কি 2 পাই ডিভাইডেড বাই কি লিখলাম t ইনটু হচ্ছে কত r sin থিটা, কি লিখলাম r sin থিটা। কেন লিখছি দেখো 2 পাই বাই t, এবার আমি কি লিখতে পারি 2 পাই ইনটু হচ্ছে কি লিখতে পারি 2 পাই ইনটু r sin থিটা লিখতে পারি না, 2 পাই ইনটু r sin থিটা। কেন? কারণ আমি জানি যে ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই t, তাহলে আমি কি লিখলাম এটা। সো তুমি এটাকে এভাবে লিখতে পারো, এই এটা না দিয়ে জাস্ট হচ্ছে এভাবে লিখলাম। এখন একটু নরমালি চিন্তা করলে তুমি পাবা যে এখানে কি পাচ্ছ ওমেগা ক্রস r, ওমেগা ক্রস r, তাহলে v সমান কি পাচ্ছে দেখো। তো ফাইনালি v ছিল এটা কৌণিক, এটা কি ছিল কৌণিক দ্রুতি, কৌণিক বেগ। তো কৌণিক বেগটা কি ছিল দেখো, কৌণিক b ইকুয়াল টু ওমেগা ইনটু r। তোমরা জানো যে sin থাকলে ক্রস গুণন, sin মানে কি ক্রস, তাহলে এইটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে তোমার কৌণিক বেগ। তো কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে v সমান হচ্ছে ওমেগা r, v সমান হচ্ছে কি ওমেগা ক্রস r, v সমান হচ্ছে ওমেগা ক্রস r। কে বুঝো নাই, কে বুঝো না এখান থেকে আমাকে বলো এখানে যে আমি বুঝি নাই ভাইয়া। তাহলে এইটাই হচ্ছে আমার ওমেগা v ইকুয়াল হচ্ছে কি ওমেগা ক্রস r। কেন দিয়েছি তোমরা জানো যে ক্রস গুণফল, আমরা জানি হচ্ছে যে ক্রস গুণফল, ক্রস গুণফল, ক্রস গুণন সাধারণত কি ভেক্টর, ভেক্টর বা ক্রস, ভেক্টর বা ক্রস গুণন, ক্রস গুণন সাইন, সাইন সূত্র মেনে চলে, তাই না? সাইন, সাইন, আচ্ছা সাইন সূত্র মেনে চলবে এখানে, সাইন সূত্র মেনে চলে। এখানে সাইন সূত্র বলতে সাইনের ব্যবহার হয় আর কি, এটা বোঝাচ্ছি আমি। এখানে দেখো তাহলে এই জন্য তো সাইন দিয়ে দাও, সাইন থাকলে ক্রস আসবে, সাইন থিটা তুলে দিলে কি এর মানে কি বোঝাচ্ছে, এই থিটাটা মানে কি দেখো, এই দেখো থিটা বলতে এখানে যেটা বোঝাচ্ছি এই যে আর বোঝাচ্ছে, আর কোনটা এখানে এটা বোঝাচ্ছে আর, তাই না? দেখো যে আর এটা হচ্ছে আর, যদি এটা আর থাকে আর ওমেগা কোনটা আছে এটা, তাহলে দেখো এই হচ্ছে তোমার, এটা হচ্ছে কি ওমেগা, এটা হচ্ছে ওমেগা আর হচ্ছে কি আর। তাহলে ওমেগা এবং আর এর মধ্যবর্তী কোণ দেখো, ওমেগা হচ্ছে এই বরাবর আর থিটা হচ্ছে কি এই বরাবর, দেখো থিটা, এটা হচ্ছে কি আর, আর দিকে হচ্ছে কি ওমেগাটা, ঠিক আছে? তো ওমেগা যদি এটা হয় দেখো, তাহলে এটা কার মধ্যবর্তী কোণ, আর এবং ওমেগার মধ্যবর্তী কোণ, আর এবং ওমেগা। তাহলে আর এবং ওমেগার মধ্যবর্তী কোণ যদি হয় তাহলে কি লিখবো ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর লিখবো, বুঝতে পেরেছো? তাহলে লিখলাম কি আমি ওমেগা ক্রস আর লিখেছি। তাহলে এইটা হচ্ছে আমার সম্পর্ক, এটা হচ্ছে আমার কি সম্পর্ক। এবার একটু বুঝাচ্ছি যে বিষয়টা এখানে কি থাকতেছে। এবার দেখো তো আমরা এখন গেল হচ্ছে কৌণিক, কৌণিক বেগ এবং কৌণিক। এবার দেখো সুতরাং কৌণিক, এখন যেটা দেখবে সেটা হচ্ছে তোমার কৌণিক, কৌণিক দ্রুতি, কৌণিক দ্রুতি ও রৈখিক দ্রুতির মধ্যে সম্পর্ক, কৌণিক দ্রুতি আর রৈখিক দ্রুতির সম্পর্ক। তো সম্পর্কটা যদি হয় তাহলে জাস্ট আমরা কানে তো এই যে মানটা থাকবে এদের মানে হচ্ছে কি কৌণিক দ্রুতি। সাধারণত দেখো তাহলে v সমান কি আছে এখানে, v সমান জানো কি ওমেগা ক্রস r জানো, তাই না? এটা জানো। সো তুমি তো জানো এটা মানে কি ওমেগা r sin থিটা, ওমেগা r sin থিটা। সো আমি যদি এটা লিখি vr, দেখো এটা কি লিখছে দেখো vr, এইটার মান কোনটা, এটা এই ভেক্টরের মান কোনটা, এটা না? তো এটা যদি হয়ে থাকে আমি লিখলাম কি ওমেগা r sin থিটা। এখন চিন্তা করে দেখো সাধারণত যেটা হয় যে কৌণিক বেগ দেখো এই কৌণিক বেগ r এর উপর লম্ব, কৌণিক বেগ r এর উপর লম্ব, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। যে কৌণিক বেগ ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব হয়ে থাকে আমরা লিখব হচ্ছে এরকম কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর, কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর সর্বদা লম্বভাবে অবস্থান করে, সর্বদা কি লম্বভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে। এটা নোট লিখে রাখো, এটা হচ্ছে একটা নোট লিখে রাখো, এই নোট, তাহলে এই নোটটা লিখে রাখো এখানে যে কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর সর্বদা কি লম্বভাবে অবস্থান করে, কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর সর্বদা কি এখানে লম্বভাবে অবস্থান করে। যদি লম্বভাবে অবস্থান করে তার মানে কি লিখবো sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। সো এটা সমান কি পাচ্ছি ওমেগা r। তো সুতরাং আমরা লিখতে পারি v সমান কি লিখতে পারি ওমেগা r। তাহলে এইটাই হচ্ছে আমার দ্রুতি, তাহলে এটা হচ্ছে আমার কৌণিক দ্রুতি, এটা হচ্ছে রৈখিক দ্রুতি আর এটা কি কৌণিক দ্রুতি, এটা রৈখিক দ্রুতি এটা কৌণিক দ্রুতি। তাহলে কৌণিক দ্রুতি এবং রৈখিক দ্রুতির মধ্যে সম্পর্কটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কৌণিক বেগ এবং কৌণিক দ্রুতি, এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক দ্রুতি, আর হচ্ছে রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতি, রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতি। আবার বলছি রৈখিক বেগ কৌণিক বেগ, রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে
রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। দেখো তো বুঝছো কিনা? আমি কিন্তু আবার বলছি ওমেগা এবং আর পরস্পর লম্বভাবে অবস্থান করে। ওমেগা এবং আর হচ্ছে পরস্পর লম্বভাবে অবস্থান করে। যদি ওমেগা এবং আর পরস্পর লম্বভাবে অবস্থান করে তখন আমরা কি সাইন থিটার মান কত বসাতে পারি? তার মানে হচ্ছে এই যে এটা বিষয়টা কিভাবে থাকে দেখো, এটা হচ্ছে এইভাবে আর এটা কিভাবে, এর মানে এটা না, এর মানে হচ্ছে এটা ভাবে আছে এই যে এরকম, এটার সাথে থাকবে হচ্ছে সবসময় এটা এরকম, মানে হচ্ছে এরকম ভাবে থাকবে, দেখতে এরকম দেখা যায় কিন্তু সবসময় থাকবে হচ্ছে লম্বভাবে। তাহলে কৌণিক, এটা হচ্ছে তোমার যদি ধরি এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ, ব্যাসার্ধ ভেক্টর কৌণিক বেগ, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা এখানে কিন্তু এই থিটার মানটা কি বসাতে পারি? 90 ডিগ্রি। তো থিটার মান 90 ডিগ্রি বসে সাইন আমরা জানি কত, সুতরাং কি জানি সাইন 90 ডিগ্রি সমান কত জানি 1, সাইন 90 ডিগ্রি সমান কত জানি 1। যদি সাইন 90 ডিগ্রি মান 1 হয় তাহলে আমরা লিখবো কত? ওমেগা আর। তাহলে এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। আমরা এটা বুঝছি। আমি কৌণিক ত্বরণ এটা পড়াইছি তোমাদের, পড়াই ফেলছি হচ্ছে বেগের এটা পড়াই ফেলছি, মোটামুটি হচ্ছে তোমাদের 3টা টপিকস পড়াই ফেলছি। বাকিগুলো এখন দেখো বৃত্তীয় গতির সমীকরণগুলো একটু দেখি। ও আচ্ছা, বৃত্তীয় গতির সমীকরণ পড়ে, এখন দেখি কৌণিক ত্বরণ। দেখো কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আমরা প্রকাশ করে হচ্ছে আলফা দ্বারা, কৌণিক ত্বরণকে প্রকাশ করে হচ্ছে আমরা আলফা। দেখো কৌণিক ত্বরণকে প্রকাশ করে হচ্ছে আলফা দ্বারা, আলফা হবে। আচ্ছা এবার দেখো কৌণিক ত্বরণ কি, তাহলে হচ্ছে তোমার কৌণিক বেগ কোন বস্তু কণার, দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। এখানে একটা বিষয় লক্ষ্য করছো, মানে বৃত্তাকার পথে উল্লেখ অথবা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে অথবা একটা অক্ষকে কেন্দ্র করে, অক্ষের সাপেক্ষে ঘুরবে নয়তো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরবে, কোন একটা বিন্দুর সাপেক্ষে ঘুরতেই হবে ওকে। আচ্ছা তো যদি আমরা এখানে বলি এটা যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার, দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু কণার কৌণিক বেগের পরিবর্তনের হারকে, কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে, কৌণিক ত্বরণ বলে। আচ্ছা তো দেখো এখানে তো কৌণিক ত্বরণ একে আলফা দ্বারা প্রকাশ করে, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করি? আলফা, একে আলফা দ্বারা, দেখো একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা যদি এটাকে আলফা দ্বারা তুমি প্রকাশ করো, দেখো সো আলফা দ্বারা প্রকাশ করলে আচ্ছা এর বৈশিষ্ট্যগুলো যদি বলি তাহলে আলফা ইজগুলো দেখো। সো নরমালি দেখো এই হচ্ছে একটা, এইখানে দেখো যে একটা বস্তুর একটি কণার আদি, দেখো একটি কণার আদি কৌণিক বেগ ধরো যে ওমেগা আই, এটা অথবা যেমন ওমেগা নট। আই মিন্স ইনিশিয়াল, এই আই হচ্ছে তোমার ইনিশিয়াল, ইনিশিয়াল বা শুরুতে, প্রারম্ভিক, ইনিশিয়াল বা প্রারম্ভিক এটা বোঝাচ্ছে, প্রারম্ভিক, ঠিক আছে, ইনিশিয়াল বা প্রারম্ভিক। আচ্ছা আদি কৌণিক আর শেষ চূড়ান্ত কৌণিক বেগ, দেখো চূড়ান্ত কৌণিক বেগ হচ্ছে ওমেগা এফ, মানে এখানে ওমেগা এফ, এখানে এফ মিন্স হচ্ছে ফাইনাল, এফ হচ্ছে ফাইনাল বা শেষ বেগ, শেষে বোঝাচ্ছে, ঠিক আছে, চূড়ান্ত ফাইনাল। আচ্ছা শেষে, তো এটা যদি হয় তাহলে কৌণিক বেগের পরিবর্তন, সুতরাং কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে ধরো যে ডেল ওমেগা অথবা সরাসরি বললাম কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে ওমেগা। তো ওমেগা সমান হচ্ছে তোমার ওমেগা এফ মাইনাস হচ্ছে ওমেগা আই, ওমেগা এফ সমান হচ্ছে ওমেগা আই, বাস। তাহলে এখানে লক্ষ্য করো এই হচ্ছে আমার একটা, এই ধরো একটা বৃত্তাকার একটা বস্তু আছে, এই হচ্ছে এরকম একটা অক্ষ দেয়া আছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে এরকম একটা বস্তু ঘুরতেছে। যখন ঘুরতেছিল এইখানে ধরো যে ওমেগা আই ছিল, এখানে যখন বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো ধরো যে এখানে আসছে পাইলা তুমি ওমেগা এফ, এইখানে ছিল ওমেগা আই, এইখান থেকে যখন কণাটা দূরে এখানে চলে আসলো,
এই পজিশন চলে আসলো তখন হয়ে গেল ওমেগা এফ। তো ছিল কত ওমেগা আই, এখানে হয়ে গেছে ওমেগা এফ হয়ে গেল। তাহলে এটা ছিল আগে, এটা হচ্ছে পরে, তাহলে ডিফারেন্সটা কত? এবার চিন্তা করো, এখান থেকে এখানে আসতে একটা সময় লাগছে কত টি, এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত টি, তাহলে আমার সময় হচ্ছে টি আর পরিবর্তন এত। সুতরাং একবার চিন্তা করো, তো আলফা ইকুয়াল হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তন, আমি একটু মুছে দিচ্ছি এটা, কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে পরিবর্তন, ডিভাইডেড বাই হচ্ছে দেখো ডিভাইড হচ্ছে সময়, ডিভাইড বাই হচ্ছে সময়, কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে লিখতে পারি আমি এখানে ওমেগা এফ মাইনাস হচ্ছে ওমেগা আই ডিভাইডেড বাই হচ্ছে টি সমান হচ্ছে ওমেগা বাই টি। তাহলে এটাই হচ্ছে আমার, তাহলে সুতরাং দেখো, তাহলে আলফা সমান কি পেয়েছি ওমেগা বাই টি, আলফা সমান পেয়েছি ওমেগা বাই টি, তাহলে এটাই হচ্ছে তার সমীকরণ, এটা হচ্ছে তার সমীকরণ। দেখো তাহলে আমরা এটা পেয়েছি, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে তো তাৎপর্যগুলো যদি লিখি, এইগুলো কি মনে হচ্ছে না রৈখিক বেগের মতো? তোমরা যে গতির সমীকরণগুলি পেয়েছো না, ওই যে আগে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, ত্বরণ মানে কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, ঠিক আগেরটা আর এখনটা কোনো ডিফারেন্স নাই, একটু হালকা। তো এবার দেখো, তাহলে এটা পেয়েছি আমরা, তাই না? যদি এটা পাই তাহলে এটা তো পেয়ে গেছি। তো আমরা পেয়েছি আলফা সমান পেয়েছি যেটা, সেটা হচ্ছে ওমেগা বাই টি, যেখানে এখানে ওমেগা সমান কি, ওমেগা সমান হচ্ছে ওমেগা এফ মাইনাস হচ্ছে ওমেগা আই, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে পরিবর্তনটা। আচ্ছা এটা গেল, এখন তাৎপর্যটা দেখি, এককটা। তো এর এককটা কি, বৈশিষ্ট্য বা তাৎপর্য, এর একক হচ্ছে রেড পার, একটা যদি বের করি, আচ্ছা একক কিভাবে বের করে, তো এককটা দেখি। দেখো এককটা হচ্ছে, এটার একক কি জানি, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর সময়ের একক কি আছে সেকেন্ড, তার মানে পাচ্ছ কত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটা একক, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর একক কি বাবা, এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। সমীকরণ হচ্ছে এটা 2 লিখতে পারো, যে এর সমীকরণ হচ্ছে কত, এর সমীকরণ হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই টি এক, দ্বিতীয় হচ্ছে এর একক হচ্ছে রেড পার সেকেন্ড স্কয়ার, তৃতীয় হচ্ছে এর মাত্রা কি পাচ্ছি, এর মাত্রা হচ্ছে এখান থেকে বের করো। যেহেতু তুমি জানো যে এটার মাত্রা কি জানো, ওমেগার মাত্রা কি জানো, তুমি জানো হচ্ছে টি পার টি, কি জানো আমরা এটা, যে ওমেগার মাত্রা যদি পার টি হয় তার নিচে কি আছে, নিচে পার টাইম থেকে আরেকটা পার টাইম, তাহলে চিন্তা করে দেখো, তার মানে হচ্ছে এটার একক কি পাচ্ছ অলরেডি তুমি পাচ্ছ হচ্ছে পার টাইম ডিভাইডেড বাই হচ্ছে এখানে কি আছে টি, এখানে আছে কি টি, সময়ের মাত্রা কি, সময় মানে হচ্ছে সময়ের মাত্রা তো টি, তাই না? তো বসাইলে কি পাচ্ছ তুমি পার টি স্কয়ার, কি পাচ্ছ পার টি স্কয়ার, তার মানে হচ্ছে এর মাত্রা হবে কি পার টি স্কয়ার, মাত্রা হবে কি পার টি স্কয়ার, ঠিক আছে। মাত্রা গেল, তো একক আছে, একক তো এটা গেল, এককগুলি অনেক ডিফারেন্ট আছে, এককগুলি দেখো, একক তো এটা না, একক তো হচ্ছে রেড পার এত, অথবা কি হবে আমার গ্রেড, অথবা গ্রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, তিনটা একক আছে, এইটা অথবা তোমার হবে হচ্ছে ডিগ্রি, অথবা ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, তিনটা একক কিন্তু, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার অথবা ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার অথবা ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আবার বলছি রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার অথবা ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, একক হচ্ছে এটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ত্বরণ গেল। এখন আমরা একটু ডিরেকশন বের করি। এবার দেখো, তাহলে এইখান থেকে যা যা পেয়েছি আমরা মূলত, যে কৌণিক গতির ক্ষেত্রে যে কৌণিক গতির যে বৈশিষ্ট্যগুলি আছে, মানে কৌণিক গতির, এবার দেখো আমরা একটু সম্পর্ক স্থাপন করি। কৌণিক ত্বরণ দুই প্রকার, কৌণিক ত্বরণ হচ্ছে দুই প্রকার, কৌণিক ত্বরণ কত প্রকার, দুই প্রকার। তো একটা হচ্ছে তোমার সুষম কৌণিক ত্বরণ, একটা হচ্ছে সুষম বা সমকৌণিক ত্বরণ, সুষম বা সমকৌণিক ত্বরণ। আরেকটা হচ্ছে তোমার অসম, আরেকটা হচ্ছে কি অসম বা অসমকৌণিক ত্বরণ, আরেকটা হচ্ছে কি অসমকৌণিক ত্বরণ, ঠিক আছে। তো একটা সুষম কৌণিক ত্বরণ আর একটা হচ্ছে অসম কৌণিক ত্বরণ, অর্থাৎ আমরা কৌণিক ত্বরণকে দুই ভাগে ভাগ করতে পারি, কৌণিক ত্বরণটাকে কি করতে পারি আমরা দুই ভাগে ভাগ করতে। আচ্ছা দেখো, এটা মুছে দিচ্ছি আমরা। তো এবার আমরা এখানে যেটা পাচ্ছি যে সুষম কৌণিক ত্বরণ, যে সময়ের সাথে
কৌণিক বেগ সময়ের সাথে কৌণিক বেগের সময়ের সাথে কৌণিক বেগ অপরিবর্তিত থাকলে কৌণিক বেগ অপরিবর্তিত থাকলে কৌণিক বেগ অপরিবর্তিত থাকলে তাকে সুষমকৌণিক তাকে সমকৌণিক বেগ বলে। তাকে কি বলবো আমরা? সমকৌণিক বেগ। তাকে বলবো সমকৌণিক বেগ। আচ্ছা, আর এই ক্ষেত্রে বলবো হচ্ছে সময়ের সাথে, তো বুঝতেই পারছো সময়ের সাথে যদি উল্টা ঘটনাটা করবে, কৌণিক বেগ সময়ের সাথে কৌণিক বেগ যদি পরিবর্তিত হয়, সময়ের সাথে কৌণিক বেগ পরিবর্তিত হলে দেখো সময়ের সাথে কৌণিক বেগ পরিবর্তিত হলে তাকে কি বলবো আমরা? অসম কৌণিক বেগ। তাকে হচ্ছে বলা হচ্ছে অসম কৌণিক বেগ বলে। এই হচ্ছে দুটো ডিফারেন্সটা, একটা সমকৌণিক বেগ আর একটা হচ্ছে অসমকৌণিক বেগ বলবো। তো যে সমবেগ কৌণিক বেগের মধ্যে যেটা হবে তোমার, এটার মধ্যে ধরো যে প্রথম সেকেন্ড আমরা এরকম ধরি যে প্রথম এখানে সময় আর এটা হচ্ছে তোমার কৌণিক, এটা হচ্ছে ত্বরণ। তো দেখো প্রথম এক সেকেন্ডে ধরো যে ছিল হচ্ছে ধরো 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয় সেকেন্ডে তুমি দেখলে হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তৃতীয় সেকেন্ডেও তুমি দেখলা যে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি সময়ের সাথে এখানে সময়টিকে পরিবর্তিত হচ্ছে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি ত্বরণের পরিবর্তন না হয় তাহলে এটাকে বলবো আমরা সমকৌণিক বেগ বা সুষমকৌণিক বেগ। সমকৌণিক বেগ বা সুষমকৌণিক বেগ বলবো। আর যদি আমি উল্টা ঘটনা দেখি এখানে, যে ধরো যে টি আর এখানে হচ্ছে আমার আলফা, এ হচ্ছে আমার আলফা। সো টি এখন দেখা যাচ্ছে এখানে দেখো এক সেকেন্ডে এখানে ছিল হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তুমি 2 সেকেন্ড পরে দেখলে এটা হয়ে গেছে কত? 20 রেড পার সেকেন্ড স্কোয়ার, 20 রেড পার সেকেন্ড স্কোয়ার। 3 সেকেন্ড পর তুমি দেখলে এটা হয়ে গেছে দেখো 30 রেড পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে পরিবর্তিত হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, তার সাথে ত্বরণেরও একটা পরিবর্তন হচ্ছে। তো সময়ের সাথে যদি ত্বরণের পরিবর্তন হয়, আমরা বেগ দিয়ে বলতে পারবো এখানে, আমরা এখানে চাইলে বেগ দিয়ে এখানে বলতে পারবো, ঠিক আছে? যে বেগের পরিবর্তন হলে, বেগ দিয়ে কেন বলতেছি না, কারণ হচ্ছে বেগের পরিবর্তন হতে পারে, কিন্তু বেগের পরিবর্তন দুইভাবে হয়। সমবেগ যদি সমকৌণিক বেগে যে ত্বরণ থাকে না, আমি কেন সংজ্ঞাটা দিচ্ছি না, দেখো আমরা জানি হচ্ছে যে সমকৌণিক বেগে যদি সমকৌণিক বেগ হয় তাহলে তার কোনো ত্বরণ থাকে না। সমকৌণিক বেগে কোনো ত্বরণ থাকে না। যদি তাহলে সমবেগ কিভাবে বলবো আমি? সমকৌণিক বেগ কিভাবে বলবো? সমকৌণিক বেগে যেহেতু ত্বরণ থাকে না, তার ত্বরণ তো শূন্য হয়ে যাবে, তাহলে সুষম ত্বরণ হবে কি করে? তাহলে অসমকৌণিক বেগে শুধুমাত্র অসমভাবে যদি বেগের পরিবর্তন হয় তখনই ত্বরণ থাকে। তো অসমভাবে বেগের পরিবর্তন হলে দুইটা ত্বরণ হতে পারে, সমত্বরণ হতে পারে, অসমত্বরণ হতে পারে। বুঝতে পারছো? এই জন্য আমি বেগের সংজ্ঞা না দিয়ে দিয়েছি ত্বরণের সংজ্ঞা, যে ত্বরণ যদি পরিবর্তন হয় তাহলে অসম, ত্বরণ যদি পরিবর্তন না হয় সেটা হবে সম। আমাকে একজন প্রশ্ন করছিল, তো তোমার এই প্রশ্নের উত্তরটা ছিল এটা, তো আমি মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কি অসমকৌণিক ত্বরণ, আর এটা হচ্ছে সুষমকৌণিক ত্বরণের উদাহরণ। আচ্ছা, এবার দেখো আমার এখানে এবার যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক। কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক দেখি। দেখো তো কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণ, দেখো তো কৌণিক ত্বরণ রৈখিক ত্বরণ কিন্তু এ, মনে রাখবা কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, আর রৈখিক ত্বরণ হচ্ছে কি এ। রৈখিক ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, যেটা তুমি সচরাচর যে ত্বরণটা পেয়েছো এটা হচ্ছে রৈখিক ত্বরণ। আর এখন ঘূর্ণায়মান অবস্থায় বা কেন্দ্রে কোণ উৎপন্ন করে বৃত্তাকার পথে ঘোরার সময় কেন্দ্রে কোণ উৎপাদনের জন্য একটা যে বেগের সৃষ্টি হয়, একটা অসমবেগের যে সৃষ্টি হয়, এই অসমবেগের কারণে সৃষ্ট ত্বরণকে বলছি আমরা এখানে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ বলছি, এই কৌণিক ত্বরণকে প্রকাশ করি আলফা দিয়ে। তো এবার আমরা যেটা জানি, আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম বি হচ্ছে ওমেগা ক্রস আর। তো দেখো এটা জানি আমরা, যদি এটা জানি সুতরাং দেখো তো সময়ের সাপেক্ষে দেখো সমীকরণ 1, এটা হচ্ছে একটা সমীকরণ 1। আমরা কেন অন্তরীকরণ পড়ছি এখন দেখো অন্তরীকরণের ব্যবহার এখানে। তো এবার দেখো সময়ের সাপেক্ষে এক নংকে দেখো সময়ের সাপেক্ষে
1 নংকে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। দেখো যদি করি তাহলে এটাকে কি পারবো, দেখো ডিভাই ডিটি কি পাচ্ছ, ডিভাই ডিটি হচ্ছে কত ভি ইকুয়াল হচ্ছে কি, দেখো ডিভাই ডিটি কি পাচ্ছি ওমেগা ক্রস আর, এটা গুণফলের সূত্র পড়বে না, এখানে একটা গুণফলের সূত্র। এবার দেখো এইখানে যেহেতু দেখো এখন এইটা সমান কি পাচ্ছে, দেখো ডিভি বাই কি পাচ্ছি ডিটি, তো ডিভি বাই ডিটি কি তুমি এটা বুঝো। আর এখানে কি দেখো এটা তো গুণফল আকারে আছে, তার মানে আমরা কিন্তু শিখছিলাম এরকম যে ডিভাই ডিটি হচ্ছে ইউভি, যদি ইউভি থাকে শিখছিলাম হচ্ছে ইউভি, তাহলে আমরা জানি হচ্ছে এখানে যেটা হয় যে ভি ইন্টু হচ্ছে ডিইউ বাই ডিটি প্লাস হচ্ছে ইউ ইন্টু হচ্ছে ডিভি বাই ডিটি। আমরা কিন্তু এই সূত্রটা জানি, তাই না? তাহলে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখবো হচ্ছে দেখো আর ক্রস ডি ওমেগা বাই ডিটি প্লাস হচ্ছে ওমেগা ক্রস ডি আর বাই ডিটি। দেখো তো বুঝছো কেন এটা, যে আমি যখন এটা দেখো একটা হচ্ছে আর ক্রস লিখলাম এখানে, যে আর ক্রস এত, আর একটা লিখলাম এটা। এখন এইখানে দেখো তো আর ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে কি, আচ্ছা একটি পথের, একটি বৃত্তাকার পথের, একটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ কি সর্বদা ধ্রুব, ব্যাসার্ধ সর্বদা ধ্রুব থাকে, ব্যাসার্ধ কি থাকবে, ধ্রুব থাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলবো, অর্থাৎ আর কি এখানে ধ্রুবক, আর হচ্ছে কি এখানে ধ্রুবক, আর আরটা কি হবে ধ্রুবক, কারণ বৃত্তাকার পথে যখন ঘুরবে একটা বৃত্তের ব্যাসার্ধ তার 5টা হয় না। তুমি যদি চিন্তা করো এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কি আর, এইখানেও আর, এইখানেও আর, এইখানেও আর, এইখানেও আর, এইখানেও আর, একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হবে না। তুমি চিন্তা করে দেখো ফ্যান ঘুরছে, ফ্যানের ঘূর্ণন গতি কিন্তু বেড়ে যাবে, কিন্তু ফ্যানের কি পাখাগুলির ব্যাসার্ধ বেড়ে যাবে? ফ্যান যে ঘুরতেছে, বা তুমি যদি চিন্তা করো ঘড়ির কাঁটা ঘুরছে, বা তুমি ধরো যে এরকম ভাবে চিন্তা করো এটা ধরে এভাবে ঘোরাচ্ছ, তুমি যখন এটাকে ঘোরাচ্ছ, তো দেখো চিন্তা করো এটা কিন্তু ব্যাসার্ধ বাড়ানো যাবে না, কিন্তু ঘূর্ণন গতি কিন্তু বাড়ানো যাবে, গতি কিন্তু দ্রুত হবে। তুমি গতি চাইলে বাড়াতে পারো, কিন্তু এটার পরিধি তো আর বাড়বে না। পরিধি বাড়বে, পরিধি বেড়ে গেলে ব্যাসার্ধ বেড়ে যাবে, কিন্তু পরিধি তো বাড়তেছে না। যদি পরিধি না বাড়ে, ব্যাসার্ধ স্থির থাকে, কিন্তু গতির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। গতি পরিবর্তিত হতে পারে, কিন্তু ব্যাসার্ধ পরিবর্তন হতে পারে না। যদি পরিবর্তন না হয় তাহলে কি হচ্ছে এখানে আর, এটাকে আমি লিখতে পারি কি, তো আর ক্রস এখানে কি আছে দেখো আলফা, এটাকে আমি লিখতে পারি এরকম লিখতে পারতাম, দেখো যে এখানে কি পাচ্ছে যে আর, এখানে লিখতে পারি আলফা, তো আর ক্রস কি লিখতে পারি এখানে, তো আর ক্রস হচ্ছে এখানে আলফা প্লাস হচ্ছে দেখো প্লাস হচ্ছে এখানে ওমেগা ক্রস হচ্ছে 0, কারণ হচ্ছে ধ্রুবকের অন্তরীকরণ হয় না, ধ্রুবকের অন্তরীকরণ। তাহলে এটাকে যদি আমি ধ্রুবক না, এটা আর মানে কি ধ্রুবক, তো ধ্রুবকের অন্তরীকরণ আমরা তো এটা শিখেছিলাম, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডিভাই ডিটি হচ্ছে ধ্রুবক, ডিভাই ডিটি হচ্ছে ধ্রুবক সমান হচ্ছে কত 0 জানি, তাই না? তো আর তো একটা ধ্রুবক, আর তো মান পরিবর্তন হয় না, যদি পরিবর্তন না হয় তার মান কত 0, যদি পরিবর্তন 0 তাহলে এটাকে লিখতে পারি এটা ক্রস, তাহলে এই দেখো এ হচ্ছে আলফা, এ হচ্ছে কি আলফা ক্রস আর, তাহলে এইখানে এটা মানে কি ত্বরণ, এটা হচ্ছে কি ত্বরণ, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। ভেক্টরের এটা কিন্তু আগে পেয়ে আসছি, আমরা একদম প্রথম দিকে পেয়ে আসছি যে ডিভি বাই ডিটি সমান এ রৈখিক ত্বরণ, এটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ, কিছুক্ষণ আগে পেয়েছিলাম, কৌণিক ত্বরণটা এরকম পেয়েছিলা তুমি, আলফা ইকুয়াল হচ্ছে তুমি ওমেগা বাই টি, এটা হচ্ছে ওমেগা বাই টি, আলফা ইকুয়াল ওমেগা বাই টি, ঠিক আছে? এটা মানে কি তোমার, এটা মানে কি ডেল, এটা মানে হচ্ছে তোমার ডেল ওমেগা বাই কি ডেল টি ওমেগা, এটা বাট এইটাই হচ্ছে তোমার ডি ওমেগা বাই কি ডিটি, বুঝতে পারছো? ওমেগা বাই টি মানে হচ্ছে ডেল ওমেগা বাই ডেল টি অথবা ডি ওমেগা বাই ডিটি, এই জন্য আমরা লিখছি কত দেখো এই লিখছি, বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে তোমার কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো আমরা কি, ঠিক আছে? তো এখানে মাথায় রাখবা যে ডিভি বাই ডিটি সমান হচ্ছে এ কৌণিক, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে এ, আর ডি ওমেগা বাই ডিটি এটা সমান হচ্ছে তোমার, এটা সমান হচ্ছে আলফা, এটা সমান হচ্ছে আলফা, এই আলফা, বুঝতে পেরেছো? ওমেগা একটা ধ্রুব কেন হইল না, ওমেগা ধ্রুব কেন হইল না, এটা কিন্তু আমি বলছি যে ওমেগা কৌণিক বেগের মান বাড়তে পারে কমতে পারে, তুমি চিন্তা করো, আমি একটু জাস্ট দেখাচ্ছি। ধরো আমার কাছে এটা আছে,
আমি একটু মার্কিং করে দেখাচ্ছি যে এটা তুমি বুঝবা না। এই যে দেখো রেখাটা, এই যে রেখাটা দেখো, এই একটা কালো দাগ দিয়েছি। এবার আমি এখান থেকে দেখো এই যে জাতশুদ্ধ, এবার চিন্তা করে দেখো এই ঘুরতেছে, একটু চিন্তা করে দেখো এই যে ঘুরতেছে, ঠিক আছে, ধীরে ধীরে ঘুরতেছে, কিন্তু আমি কি চাইলে এটা খুব দ্রুত ঘুরাইতে পারবো না? দ্রুত ঘুরাইতে পারতেছি। তো তুমি যদি চিন্তা করো, তোমরা যারা মোটর দেখছো, যে মোটর চাল ভাঙা যে মোটরগুলি আছে, ওইটা কিন্তু তুমি চাইলে ধীরে ধীরে ঘুরাইতে পারো, আবার তুমি চাইলে খুব দ্রুত ঘুরাইতে পারো। তো যত ঘূর্ণন সংখ্যা যত বাড়বে, দেখো যত দ্রুত ঘুরতে থাকবে তত কৌণিক বেগের মান বেড়ে যাবে। কিন্তু দ্রুত ঘুরলে কি ব্যাসার্ধ বেড়ে যাবে? তুমি চিন্তা করো, একটা চাকা ঘুরতেছে, তুমি যখন সাইকেল চালাও তখন সাইকেলের চাকাটা ঘুরতেছে, তুমি সাইকেলের চাকা ধীরে ধীরেও সাইকেল চালাতে পারো, তুমি কিন্তু দ্রুতও সাইকেল চালাতে পারো। তো সাইকেলটা যত দ্রুত চলবে কৌণিক বেগের মান বেড়ে যাবে, কিন্তু সাইকেলের ব্যাসার্ধ কি বাড়বে? সাইকেলের ব্যাসার্ধ কি বাড়ানো যাবে? সাইকেলের যে সেন্টার, যেখানে সাইকেলের একটা লাগানো থাকে, সেখান থেকে শিক, ওই যে আমরা কি সাইকেলের যে শিক গুলো থাকে, আমি যেটা বলি আমরা লোহার মতো, এখানে দেখতে পাচ্ছ, তো ওইটাকে তোমরা কি বলবো তোমরা তাহলে? তো সাইকেল যত দ্রুত ঘুরবে তার কৌণিক বেগের মান বাড়বে, কিন্তু সাইকেলের ব্যাসার্ধ কিন্তু বাড়বে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা এবার চিন্তা করো, সো এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা ফাইনালি কি বুঝতে পেরেছি কিনা এটা? যদি বুঝতে পারো তাহলে এখন বলো আমাকে, একটু তাড়াতাড়ি করে বলে ফেলো। যদি বুঝতে পারো তাড়াতাড়ি করে বলে ফেলো। এবার দেখো, এবার দেখো মান নির্ণয়, এটা যদি মান নির্ণয় করতে চাও, তাই মান, তো মান কত হবে? তুমি যেটা পেয়েছো, তুমি পেয়েছো হচ্ছে এ সমান হচ্ছে, এ সমান পেয়েছো হচ্ছে আলফা ইন্টু হচ্ছে আর, তুমি পেয়েছো হচ্ছে এ সমান হচ্ছে আলফা ইন্টু কি পেয়েছো? আর, এটা পেয়েছো, তাই না? এবার দেখো, এবার মাথায় রাখবা যে সাধারণত এই যে আলফাটা, এই আলফা এবং আর, আলফা এবং আর পরস্পর লম্ব, আলফা এবং আর হচ্ছে পরস্পর লম্ব। যদি আলফা এবং আর পরস্পর লম্ব হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ আলফা ও আর এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী যে কোণ আছে, দেখো মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি? এ সমান কি লিখতে পারি? আলফা আর কি লিখতে পারি? সাইন থিটা। আলফা আর সমান কি লিখতে পারি? সাইন থিটা। তো লিখতে পারি কি আলফা আর ইনটু কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি লিখতে পারি। যদি 90 ডিগ্রি লিখি তাহলে কি পাচ্ছি? শুধুমাত্র আলফা আর। কেন? কারণ তুমি জানো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সো এটা পাচ্ছে। তাহলে এ সমান, তাহলে এটা হচ্ছে কি মান, এটা তো মান নির্ণয় করছি, তাহলে এ সমান পাচ্ছে হচ্ছে এটা, এ সমান পাচ্ছে এটা। তাহলে মান পেয়েছি, কিন্তু এ সমান হচ্ছে এ আলফা আর, এ সমান হচ্ছে আলফা আর পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এখানে এ এর মানটা কিন্তু পেয়ে গেছি, যে সুতরাং তুমি আলফার মানটা কি পাচ্ছ? তার মানে হচ্ছে তুমি আলফার মানটা পাবো তুমি এ বাই আর, এ বাই আর পাবা। সো